আমরা তো অহরহ ছেলেদেরকে ছাপড়ি বলি, তাই না? মেয়েদেরকে কেন বাদ দিব? মানে আপনার তো মেয়ে হিসেবে বলা উচিত, মানে আপনাকে আমি একটা ওয়ার্ড দিলাম। না না, ইটস লিবারেটিং। আমি যখন আপনাকে ছাপড়ি বলবো, আপনি আরও ছাপড়ি হতে পারবেন। আমাদের রেভিনিউ বাজেট এটার 57% আমরা ব্যয় করি বেতন, ডেট সার্ভিস, পেনশনের পেছনে। আপনি কীভাবে এক্সপেক্ট করেন আমাদের বাকি থাকে 43? ইটস অ্যালার্মিংলি হাই। অল ইনস্টিটিউশনস আর ব্রোকেন। নির্বাচনটা আসলে হবে কিনা না, এটা নিয়েও মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা দেখা যায়। ডু ইউ থিঙ্ক আর হাতে মাত্র আসলে আমি নির্বাচনে আপনার খুবই কনফিডেন্ট নির্বাচন হবে। বাংলাদেশে অতি উৎসাহী মানুষ আছে সব জায়গায়, জামাতেরও আছে, বিএনপিরও আছে। ওই অমুক জায়গায় গিয়ে দেখবেন যে তুই ভোট দিতে যাইস না। আমার কাছে মনে হয় জামাত, মানে জামায়াত ইসলামীর যে জিনিসটা আমার সবচেয়ে অপছন্দ, সেটা হচ্ছে গিয়ে এই নেগেটিভ মাইন্ডসেট। এইভাবে ইউ কান্ট রান এ কান্ট্রি। তাদের সকল চিন্তা হচ্ছে গিয়ে আমাকে দখল করতে হবে। কিন্তু এখন আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে আমাদের ওই পর্যায়ে না গিয়ে কীভাবে এই দেশকে রিবিল্ড করা যায় ওই দিকে মনোযোগ দেওয়া। আপনি যখন একটা গণভোট করতেছেন তখন আওয়ামী লীগকে এটার মধ্যে টেনে আনতেছেন, এবং এই আওয়ামী লীগ পরের দিন করবে কি, যদি না ভোট জিতে সারা দুনিয়ায় গিয়ে দেখাবে যে আমার এখন এই টেনে আনতেছেন। মানে আওয়ামী লীগকে আপনি একটা ভয়েস দেওয়ার সুযোগ দিচ্ছেন কেন? কিরকম? আওয়ামী লীগ তো সব না ভোট দিবে। বাংলাদেশ নির্বাচনী আবহাওয়ার মধ্যে আমরা নিয়মিতভাবে নির্বাচন কোন দিকে যাচ্ছে, নির্বাচনে কি হবে, সংশয় আছে কিনা, নানা মানুষ সংশয় দেখছেন। এরকম একটা অবস্থানে দাঁড়িয়ে আসলে গণতন্ত্রের পথে যাওয়া যায় কিনা। আমরা জানি নির্বাচন খুব প্রয়োজন, অন্তত গণতন্ত্রের জায়গাটিতে পৌঁছানোর জন্য আমার নির্বাচন খুবই প্রয়োজন। আর সেই জন্যই সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে রাজনীতিবিদ, গণমাধ্যম সবাই এই দিকেই হাঁটছেন। নিয়মিতভাবে আমরাও আসলে সেগুলো নিয়ে কথা বলছি, রাজনীতিবিদদের সাথে কথা হচ্ছে, রাজনীতিতে আগ্রহী এমন মানুষজনদের সাথেও কথা হচ্ছে। রাজনীতিবিদদের নির্বাচনকে, পরিবেশকে উপর থেকে দেখেন পর্যবেক্ষক যাদের বলা হচ্ছে, তাদের নিয়েও কথা হচ্ছে। কিন্তু আজ আমরা এমন একজনের সাথে কথা বলবো যিনি রাজনীতির মাঝে থাকেন কিন্তু ঠিক রাজনীতিবিদ নন, আবার নিজেকে তিনি পর্যবেক্ষকও বলতে চান না, সমালোচকও বলতে চান না। তিনি শুরুতেই আমাকে বলে নিচ্ছেন যে আমরা এমনি আলাপ করব। আজ কথা বলবো তার সাথে, লেখক অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। ফাহাম আব্দুস সালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। ওয়েল, আপনাকে নিয়ে আমার অনেক রকমের প্রশ্ন, সেগুলো হচ্ছে কঠিন কঠিন আলাপের আগে। আই হোপ দোজ আর নাইস। রিয়েলি আমার তো মনে হয় যে আপনি আসলে নাইস না প্রশ্নগুলি ভালো বলতে পারেন। আই ডোন্ট নো, লেটস সি। আচ্ছা, শুরু করি তাহলে। আপনার গত কয়েকদিন, মানে আমি একটু ভয় পাচ্ছিলাম যে কিছুদিন আগে একটা পডকাস্টে আপনি একজনকে সমালোচনা করছিলেন। আমি সেই আলাপে পরে যাব, তার আগে একটা শব্দ যে যার গায়ে অনেক ট্যাটু আছে। ইউ শুড সে ইট। আপনি দ্য ওয়ার্ড ইজ ছাপরিতুন নিসা। এক্স্যাক্টলি, ছাপরিতুন নেসা বলছিলেন আপনি তাকে। আই হ্যাভ লট মোর ট্যাটুজ, সো এম আই ছাপরিতুন নেসা? ওয়েল, আমি সেটা আমি যে আপনি যদি আমাকে নিয়ে পিআর এর কথা বলেন তাহলে আমার মতন আরেকজন লেখককে কম্পেয়ার করবেন, রাইট? আমি যদি আপনাকে নিয়ে কম্পেয়ার করি তাহলে আমি ডেফিনেটলি আপনার মতন আরেকজন প্রেজেন্টারকে নিয়ে কম্পেয়ার করব, রাইট? তো কম্পেয়ার করা হচ্ছিল জাইমাকে নিয়ে। জাইমার কম্পেয়ার করবো আমি কার সাথে? তো যার দাদি কিংবা নানি প্রাইম মিনিস্টার। আচ্ছা, ওকে, রাইট। মানে দ্যাট অনলি মেক সেন্স। যাকে বলা হচ্ছিল তাকে দিয়ে যদি লেটস নট টক অ্যাবাউট শেখ হাসিনার নাতনি সম্পর্কে বলা হচ্ছিল। ইয়া, অ্যান্ড দ্য থিং ইজ অনেকেই ইটস ডিফিকাল্ট টু সে, মানে বাট আপনি তো ট্যাটুকে নিয়ে আসছেন, মানে ব্যাপারটা শুধু ট্যাটু না। আপনার লাইনটা এটাই ছিল যে যার হাতে ট্যাটু যে এরকম অসংখ্য মেয়ে আছে ইউ ডোন্ট সি ইন দ্যাট ওয়ে। দেখেন, আপনি যদি একজন প্রাইম মিনিস্টারের নাতি হন এবং আপনার যদি বা ছেলে হন, দেয়ার আর সার্টেন এক্সপেকটেশনস দ্যাট ইউ অট টু মেক ফুলফিল। এবং এটা কিন্তু সবার ক্ষেত্রে সত্য। অনেকেই আমার মতন ব্লান্ট না, অনেকেই, সবাই কিন্তু খেয়াল করে এটা। আপনিও খেয়াল করবেন, কিন্তু আপনি বলবেন না। আমি বলি, অ্যান্ড মানে আমার মধ্যে ইনহিবিশনটা নাই। নাও ইটস এ গ্রেট ওয়ার্ড। মানে আপনি জিনিস চিন্তা করে দেখেন, আমরা তো অহরহ ছেলেদেরকে ছাপড়ি বলি, তাই না? মেয়েদেরকে কেন বাদ দিব? মানে আপনার তো মেয়ে হিসেবে বলা উচিত, মানে আপনাকে আমি একটা ওয়ার্ড দিলাম ফর
মানে না হ্যাঁ মানে আমি হয়তো ব্যবহার করবো যে আচ্ছা ঠিক আছে এই জায়গায় বলতে, কিন্তু আমি আসলে একটা মেয়েদেরকে যে আপনি পাবলিক বারণ করে শোতে আসলে আমি এরকম হিউমিলেটিং ওয়ার্ড ব্যবহার করতে পারি কি না, বা আমি যখন আসলে খুব সংবেদনশীল বলে নিজেকে দাবি করি, জেন্ডার সেন্সিটিভ বলে নিজেকে দাবি করি, না না আমি তখন আসলে বলেই এটা করছি, কারণ শুধু ছেলেদেরকে আমরা ছাপড়ি বলছি, মেয়েদেরকে বলতেছি না ছাপড়ি। যেমন ছেলেদেরকে যদি ছাপড়ি বলেন তখন কি কেউ আপনাকে বলে যে পুরুষ বিদ্বেষী? বলে না তো। কিন্তু মেয়েদেরকে ছাপড়ি বলে নারী বিদ্বেষী। দিস ইজ আনফেয়ার টু উইমেন। ও আচ্ছা এই জায়গায় সমতা করছেন যে ঠিক আছে ভাই, কিন্তু তো এই জায়গায় এখন একটা তো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, বিউটিফুল ওয়ার্ড, ছাপড়ি তুলেছে। আপনি এখন সেই জায়গায় স্ট্যান্ড করছেন যে ইয়েস আই এম রাইট। I'm that kind of a man. ঠিক আছে, তাহলে সে জায়গা থেকে And you should take it jovially. I mean, this is nothing ill intention. I mean, it's just মানে এত সিরিয়াসলি তাহলে ছাপড়িতুন্নেসা, যার গায়ে ট্যাটু আছে সে ছাপড়িতুন্নেসা না? না 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 একদমই না। না না ট্যাটু থাকলে কেমন ছাপড়ি আসলে? I don't know. I don't know. না তাহলে But শুধু না না কি ফিগারটা দাঁড় না, না, করানো না, হলো না, কোন আচ্ছা, ভাবে? আপনি কি মনে করছেন যে আমি শুধু ট্যাটুর জন্য বলছি? নো। না আপনার Did you see her videos? Oh, you didn't see her, right? I saw her, yeah. তো ওগুলো দেখে আপনার কি মনে হয়েছে? এখন এটা একটা বড় ব্যাখ্যা। কসপ্লের ভিডিও কে করে? মানে কাম অন, একটা ছেলে করলে আপনি এক্স্যাক্টলি তাই বলতেন, তাই না? এখন এটা তার চয়েস। অফ কোর্স, এন্ড তো দ্যাটস একজনের যখন চয়েস, এবং আপনি যখন তার স্বাধীনতার কথা বলছেন, ব্যক্তি স্বাধীনতার কথা বলছেন, yes, তখন she's- আপনি তার চয়েসকে কেন এভাবে ট্যাগিং করছেন? এটা কোনো ট্যাগিং না, দিস ইজ হোয়াট অবজেক্টিভ রিপ্রেজেন্টেশন ইজ। আপনি যদি খুব পেটুক হন, যদি এত এই সাদা টেবিল বলে খান, তাহলে আপনাকে আমি পেটুক বলবো। মানে দিস ইজ দ্য তার মানে- অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন অফ হোয়াট ইউ ডু। মানে আমি যদি কোনো কিছু করার স্বাধীনতা রাখি, আমার বলারও স্বাধীনতা আছে, মানে আপনার করার স্বাধীনতা আই রেসপেক্ট। আমি তো আপনাকে করতে না করছি না, কিন্তু আমার বলার স্বাধীনতা তো থাকতে হবে। কিন্তু আপনার বলার স্বাধীনতার জন্য তো আমি গুটিয়ে যাচ্ছি, আমার উপরে আপনি এই ধরনের শব্দ ব্যবহার করে ফেলছেন। আমি কি আসলে সেই স্বাধীনতা নিতে পারবো, ভোগ করতে পারবো তখন? নো না, আপনি গুটিয়ে যাবেন কেন? আমি ভোগ করতে পারবো না, না, তখন? না, এটা বলেন। এই যে liberating. আপনার সাথে কথা বলে শুরুতে আমার মনে হলো আচ্ছা না না, ইটস লিবারেটিং। আমি যখন আপনাকে ছাপড়ি বলবো, আপনি আরো ছাপড়ি হতে পারবেন, তাই না? মানে আপনার সেন্স অফ ইনহিবিশনটা আমি কাটিয়ে দিচ্ছি। ওকে, আই অ্যাকসেপ্ট দ্যাট ইউ আর এ ছাপড়ি, দেন ইউ ক্যান বি মোর ছাপড়ি, তাই না? মানে একটু আদার ওয়েতে চিন্তা করে দেখেন। আচ্ছা আদারওয়েতে, কারণ এটার সূত্র ধরে কিন্তু আরো অনেক কিছু চলে আসছে। ধরেন আপনি একজনকে সন্ত্রাসী বলছেন, তো সে আমাকে সন্ত্রাসী বলছে, তো অসুবিধা করে আমি সন্ত্রাস করলাম। And you'll go to jail for that. Yeah. Please do it, but you'll have to face the music. মানে আপনি যদি সন্ত্রাস করেন, আমি আপনাকে সন্ত্রাসী বলবো না? বলবো তো। This is an objective representation, right? এবং মানে বাংলাদেশে লক্ষ কোটি মানুষ, লক্ষ কোটি ছেলেকে ছাপড়ি বলে। আচ্ছা তার মানে ছাপড়ি বলাটা কারণ আপনাদের অনেকের গায়ে লাগে, সেই জন্য আপনি আসলে মেয়েদের জন্য একটা ছাপড়ি মানে জেন্ডার। Well, you can put it this way. That's fine. আচ্ছা তাহলে আমরা ছাপড়িতে না। আচ্ছা আপনার কি সম্পর্কে একটা অভিযোগ আছে যে আপনার ক্লাস নিয়ে ভীষণ রকমের, মানে আপনি নিজেকে সবসময় ব্রাহ্মণ ভাবেন, আপনি Not really. এটা আপনার মধ্যে ভয়ঙ্কর রকমের আছে। না, আমার কথায়, বার্তায়, আচরণে, পোশাকে, Oh, no, no, no. সবকিছুর মধ্যে। No, no, no. এই You got it all আপনি wrong. এর আগে কতবার পেয়েছেন এই? প্রচুর, কিন্তু they all read me wrong. আমার মতন ডাউন টু আর্থ মানুষ আমি আসলে পৃথিবীতে খুব কম দেখছি। দ্যাটস ট্রু। আমি কিন্তু কোনোদিন দাবি করে বসি নাই যে আমি তোমাদের লোক, হ্যাঁ এরকম কোনোদিন আমি দাবি করি না। আই এম ট্রু টু অনেস্ট টু মাইসেলফ। আপনি আমাকে বলেন যে আমার যেই ওয়ার্ল্ড ভিউ, আমার ওয়ার্ল্ড ভিউতে বিউটি হচ্ছে গিয়ে সবার আগে ধর্তব্য। যার ওয়ার্ল্ড ভিউতে বিউটি সবার আগে ধর্তব্য, তাকে আপনি এলিটিস্ট ছাড়া কি বলবেন? মানে হোয়াট আদার ক্লাসিফিকেশন ডু ইউ হ্যাভ? পৃথিবীতে যেই দেশেই যান। সো ইয়েস, আই অ্যাকসেপ্ট দ্যাট। মানে আপনি যদি বলেন যে আমি এলিটিস্ট, কোনো গালি হিসেবে বলেন বা যে হিসেবেই বলেন, বাট আই থিঙ্ক ইটস এ ট্রু রিপ্রেজেন্টেশন অফ মাই সেলফ। এখন এই জিনিসটাকে অনেকেই মিসইন্টারপ্রেট করে যে না কুচাম। নো, আই অ্যাম নট অ্যাট অল লাইক দ্যাট। বরঞ্চ আমি খুবই ডাউন টু আর্থ মানুষ। বাংলাদেশে আসলেন অনেকদিন পর, আই থিঙ্ক। সো কেমন দেখছেন বাংলাদেশের মানুষকে? ভেরি কনফিউজড, ভেরি অ্যাংরি। অল্প কথায় এটার বড় কারণ হচ্ছে কি, 5ই আগস্টের পর আমাদের সকলের মধ্যে প্রবলভাবে রাগ, জাস্টিফাইড। কারণ গত 15 বছর আওয়ামী লীগ এই দেশের মানুষদের উপর যে অত্যাচার করেছে, এইটা খুব ব্রুটাল। সেই সাথে একটা
সমস্যার জায়গা হলো যে আমাদের অনেকের যে আশা অ্যাবাউট নতুন বাংলাদেশ, এটা আনরিয়েলিস্টিক। উই নিড টু রিয়েলাইজ ইটস স্টিল আ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এবং আমাদের দেশের যেই সমস্যা সেগুলো সমাধান করতে সময় লাগবে। এবং যেই সমস্যাগুলো আমি দেখি ডে টু ডে লাইফে, যে তারা যা এক্সপেক্ট করছে বিএনপি কিংবা জামায়াতে ইসলামী কিংবা এনসিপি কিংবা কারেন্ট সরকারের কাছ থেকে, সেটা খুব সহসা সমাধান হওয়ার না। এখন এই ধৈর্যটা আমাদের মধ্যে নাই, এবং ধৈর্য না থাকা এবং রাগ, এই দুটার গুণফল আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারা আসলে কি এক্সপেক্ট করছে? তারা অনেকগুলো জিনিস এক্সপেক্ট করেন। একটা এক্সপেকটেশন হচ্ছে কি, যারা আওয়ামী লীগ এর সাথে জড়িত কোনো না কোনোভাবে, তারা কোনো ম্যাজিক বলে নাই হয়ে যাবে, তারপর তাদেরকে আমরা সব জায়গায় ক্যান্সেল করতে পারবো, তারপর আইন শৃঙ্খলার মান রাতারাতি ভালো হয়ে যাবে, তারপর সব কিছু সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলবে। এই এক্সপেকটেশনগুলো আগের মতন চলবে না, এটা তারা মনে করেন। এরকমই তারা এক্সপেক্ট করেন, এবং এই এক্সপেকটেশনগুলোর মধ্যে কোনো ফান্ডামেন্টালি কোনো খারাপ জিনিস নেই, কোনো খারাপ নিয়ত নাই, কিন্তু এটা সম্ভব না। কেন? আমাদের রেভিনিউ বাজেট, এটার 57% আমরা ব্যয় করি বেতন, ডেট সার্ভিস, পেনশনের পেছনে। আপনি কীভাবে এক্সপেক্ট করেন আমাদের বাকি থাকে 43? ইটস অ্যালার্মিংলি হাই। আমাদের যদি এই লেভেলের টাকা আমরা অনুৎপাদনশীল খাতে ব্যয় করি, আপনি কীভাবে আশা করেন যে সমস্যার সমাধান হবে? এবং এই ব্যাপারটায় তিনটা পার্টির কারোরই কোনো নজর নেই। তারা অনেক প্রমিস করছেন, কিন্তু কেউ এই প্রমিসটা করেন না যে আমি কীভাবে সরকারকে ছোট করবো এবং এই 50% রেভিনিউ বাজেটকে আমি অ্যাকচুয়ালি কম করবো। ইট ইজ অ্যালার্মিংলি হাই। নাও আই আন্ডারস্ট্যান্ড এই ধরনের কথা আসলে নির্বাচনের আগে কেউ বলে না, দ্যাট আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু এই হুঁশটা থাকা দরকার। দেখা যাক, আমি আশাবাদী যে পরবর্তী সরকার যারাই গঠন করুক তারা এই দিকটায় খুব ভালোভাবে নজর দেবেন। অর্থাৎ মানে এই 57 নিয়ে কিভাবে নজর দেবেন? আপনাকে গভর্নমেন্ট ছোট করতে, মানুষকে লে অফ করতে হবে। এত বড় পাবলিক সার্ভিস, আমি একদিকে কর্মসংস্থানের কথা বলছি। পাবলিক সার্ভিস ক্যানট বি দিস বিগ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমাদের পাবলিক সার্ভিস ইজ ওয়ে টু বিগ। আপনি 57%, আপনি যদি দেখেন যে এই কাজটার জন্য কতজন আছে, দ্যাটস নট দ্য রাইট ওয়ে অফ লুকিং অ্যাট ইট। আপনি দেখবেন যে আমার রেভিনিউ বাজেটে কত পার্সেন্ট আমি ব্যয় করছি ফর দিস। ইট ইজ এক্সট্রিমলি হাই। আচ্ছা, তাহলে এই যে মানুষের এক্সপেকটেশন, আমি যদি একদম ছোট করে বলি যে ভাই আমি ঠিকমতো খেতে পারছি কিনা, আমি ডাক্তার পাচ্ছি কিনা, আমার বাচ্চাটা স্কুলে ঠিকমতো যেতে পারছে কিনা, আমার মাথায় ছাদ, সেই ছাদটা আসলে আমি জীবনযাপনের জন্য উপযুক্ত কিনা, এই 5টা জিনিসের জন্য কি একদম পুরোপুরি আসলে এই বাজেট দায়ী? না 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 না, আমাদের দেখেন, পাবলিক সার্ভিস কোনো দেশেরই, গভর্নমেন্ট কোনোদিন একটা দেশকে উন্নত করে না, করে প্রাইভেট সেক্টর। এখন আমাদের মেইন প্রবলেম হচ্ছে আমাদের জব নাই, আমাদের এখানে ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়াইতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেটা একটা সাইড, কিন্তু আরেকটা সাইড হচ্ছে গিয়ে আপনি যখন এই কাজগুলো করবেন তখন আপনার তো আসলে বাজেট দরকার। তো বাজেট বাড়ানোর একটা ওয়ে হচ্ছে কি, আপনি ট্যাক্স দিয়ে বাজেটটা এই এই চাঙ্কটা বড় করবেন। কিন্তু আপনি যতই বড় করেন, এটার যদি 57%, ইটস এ ওয়ে টু বিগ অ্যামাউন্ট। এবং এই অ্যামাউন্টটাকে কীভাবে ছোটো করে, আই এম নট অ্যান এক্সপার্ট, আমি জানি না কীভাবে ছোটো করতে হবে। কমন সেন্স বলেন, the easiest way of doing this and the only way that is perhaps doable হচ্ছে পাবলিক সার্ভিস ছোট করা। সেক্ষেত্রে কি আপনার মনে হয় না যে রাজনীতিবিদরা তো প্রমিস করেন ক্ষমতায় আসার জন্য, না বলেন, বা এই মুহূর্তে যেটা বলছেন, এবং আমরা যদি সবার ইশতেহারের দিকে একটু নজর দিই, আমরা দেখব যে অদ্ভুত সব পরিকল্পনা। আমি বলছি যে আমি হেলথ কার্ড করব, আমি বলছি আমি কৃষি কার্ড করব, আমি বলছি আমি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য নানা ধরনের খাত তৈরি করব, বিভিন্ন দলের, যেটা আমি যদি এনসিপি বলি, জামাত বলি বা বিএনপি বলি। কিন্তু আমার যে একদম, আমি ফারহানা রহমান ভাই, আমি 1 কেজি চাল কিনতে চাই হচ্ছে 40 টাকা দিয়ে, এই জায়গাটায় কেউ কাজ করছে না। কেন করছে না আপনার কাছে? কেউ বলছে না, কেন বলছে না? এটা কোথায় ফাঁক রাখতে চায় রাজনৈতিক দল? না, এটা তো মার্কেটের কাজ। না, শুধু মার্কেট না, ধরেন আমি হসপিটাল, সরকারি হাসপাতালগুলোতে আমি আসলে এনশিওর করব ডাক্তার থাকবেই।
এবং এটা আমার পরিকল্পনা। Well, এটা না Tariq Rahman হলে has এই said শাস্তি about হবে। that. এবং Tariq Rahman has said clearly about this. কিন্তু he is very serious about আমরা এই ধরনের নানা পরিকল্পনা দেখেছি, নানা ইশতেহার দেখেছি গত 30 বছরে। দেখেন, ইউ ক্যানট বি সিনিক। মানে আপনি যদি মনে করেন যে আমাদের 2024-এ একটা নিউ ফেজে গেছি, উই হ্যাভ টু হেল্প দেম নেক্সট গভর্নমেন্ট। মানে আমরা যদি সবসময় সিনিক মোডে থাকি তাহলে দেশ তো আগাবে না। আমি জামায়াতে ইসলামী এবং বিএনপি উভয়ের যে কথা, আমি এটা গুড ফেথে নেই। এমনকি আমি জামায়াতে ইসলামী, আমি একটা উদাহরণ দিই। জামায়াতে ইসলামী লেটস সে যে 50%, 57% আপনি অনুৎপাদনশীল খাতে ব্যয় করছেন। এর মধ্যে জামায়াতে ইসলামী বলছেন যে তারা ইউটিলিটি প্রাইস ফ্রিজ করবেন, তার উপর বলছেন ভ্যাট এবং ইনকাম ট্যাক্স স্ল্যাশ করবেন, তার উপর বলছেন যে 21% গ্র্যাজুয়েট, অর্থাৎ প্রায় 5 লাখ গ্র্যাজুয়েটকে তারা বিনা সুদে লোন দেবেন। Now these are good ideas, কিন্তু it is impossible. There will be a fiscal breaking point if you want to do, or if you want to achieve all these three things. Now even then, I think both Jamaat Islami and BNP তারা রাইট ওয়েতে চিন্তা ভাবনা করছেন। আমি ক্লিয়ারলি বিশ্বাস করি যে এটা সম্ভব না, what Jamaat Islami is saying. It's not possible. কিন্তু আমি তাকে ওই সমালোচনা করতে চাই না যেটা একজন মানুষকে, একটা দলকে, মানে সবাইকে হতাশ করে দেওয়া তো আমার কাজ না। মানে আমাদের কাজ হচ্ছে কি মানুষের হেল্প করা, যে উই আর অল ইন ইট, ইন দিস টুগেদার। এবং আমাদের যেই সামনের 10 বছর খুব ডিফিকাল্ট টাইম, এবং এই ডিফিকাল্ট টাইমে আপনি যদি সার্বক্ষণিকভাবে এই ন্যাগিং করেন, কমপ্লেন করেন, নো, ইটস নট গোনা ওয়ার্ক। উই অল নো আওয়ামী লীগ কোন কাজটা করে গেছে। পুরো পাবলিক, অল ইনস্টিটিউশনস আর ব্রোকেন। আপনাকে ধরে নিতে হবে যে আমরা সব নতুন করে শুরু করছি। আপনি কি মনে করেন যে এরপর যখন রাজনৈতিক দল আসবে এবং আসলে আওয়ামী লীগ সরকার যে জায়গাটায় দেশটাকে রেখে গেছে, সেই জায়গাটা থেকে আগামী 5 বছরের জন্য সে যে প্রতিশ্রুতি করছে তার কত পার্সেন্ট সে আসলে ফুলফিল করতে পারবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা যা প্রতিশ্রুতি করছে, দুটো দলই, তারা যদি 50%-এর উপরে এটা ডেলিভার করতে পারে, আই উড বি স্যাটিসফাইড। কারণ আমি জানি, বাস্তবসম্মত মনে হয় যে সম্ভব 50%। যেমন ধরুন না, অনেকগুলো জিনিস না যে ক্যাভিয়েটগুলো মানুষ পড়ে না। তারেক রহমান সাহেব যে ফ্যামিলি কার্ডের কথা বলছেন, উনি কিন্তু বলেন নাই যে আমি প্রথম ধাপেই সবাইকে ফ্যামিলি কার্ড দিয়ে দেব। হ্যাঁ, এখন অনেকে কিন্তু ভেবে বসছে যে বিএনপি যদি জিতে তাহলে 6 মাসের মধ্যে সারা বাংলাদেশের সবাই ফ্যামিলি কার্ড পেয়ে যাবে। ধাপে ধাপের কথা বলছেন, এটা কিন্তু মানে মাথায় রাখা দরকার যে এগুলো অ্যাসপিরেশনাল। যেমন বিএনপি বলছে 5% তারা হেলথ সেক্টরে বাজেটের ব্যয় করবে। নাও অ্যাজ এ লেম্যান আই আন্ডারস্ট্যান্ড 5% ব্যয় করার ক্যাপাসিটি বাংলাদেশের নাই। মানে এখন ধরেন বাংলাদেশ 41,000 কোটি টাকার মতন ব্যয় করে স্বাস্থ্য খাতে। তো জামায়াত ইসলামী যেটা বলছে 6 থেকে 8%। নাও এই যে 41,000 কোটি টাকা ব্যয় করে, মানে বাজেটে ছিল, শেষমেশ কিন্তু প্রায় 10-15,000 কোটি টাকা, আই এম নট শিওর অ্যাবাউট দ্য এক্স্যাক্ট নাম্বার, তারা ব্যয় না করে ফেরত পাঠায়। তার মানে কি যে আমাদের ওই ক্যাপাসিটিটা নাই। এইরকম পর্যায়ে আপনি যদি বলেন যে 6 থেকে 8% আপনি ব্যয় করবেন, এটা যদি আপনার লক্ষ্য হয় আগামী 7-8 বছর পর, দ্যাটস ওয়ান থিং। কিন্তু আপনি এটা করতে পারবেন না। এই মুহূর্তে আমাদের ওই লেভেলের ব্যয় করার সক্ষমতাটাই নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দ্য ট্র্যাজেক্টরি ঠিক থাকতে হবে। এক্স্যাক্ট আমার মাইলস্টোন, আমি এক্স্যাক্ট কোন জায়গাটায় পৌঁছাবো এইটা নিয়ে আমি ফিক্সেটেড না। আমি ফিক্সেটেড হচ্ছে গিয়ে যে আমাকে সঠিক রাস্তায় উঠতে হবে, এবং এই সঠিক রাস্তায় উঠে আমরা যেখানেই যাই আমরা বেশ ভালো, মানে যথেষ্ট দূরেই যাব। এর একটা কারণ আছে, সেটা হচ্ছে গিয়ে আমি আমাদের প্রাইভেট সেক্টরের উপর ভীষণভাবে আশাবাদী। কারণ আমাদের প্রাইভেট সেক্টরের যারা এন্টারপ্রেনিউর, এদের মতন মানুষ পৃথিবীতে খুব কম আছে। মানে তারা যেই প্রতিকূলতা ফেস করে বাংলাদেশের এই ইন্ডাস্ট্রি গড়ে তুলেছেন, এটার তুলনাহীন। কারণ বাংলাদেশের প্রতিটা জায়গায় মানুষকে ঠ্যাক দেওয়া হয়, প্রতিটা জায়গায়। মানে গভর্নমেন্টের কাজ হচ্ছে কি কীভাবে আটকানো যায়। গভর্নমেন্ট যদি এই ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে, মানে ওই ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমাকে বলছিলেন যে ব্যাংকের লোক তাকে বলছে আপনাকে ইন্ডাস্ট্রি বানাতে বলছে কে, অ্যান্ড হি ওয়াজ ভেরি স্যাড অ্যাবাউট ইট, যে এই দেশে ইন্ডাস্ট্রি বানানো আসলে একটা পাপ। আপনাকে প্রত্যেকে আটকায় দিবে, প্রত্যেকে ঠ্যাক দিবে যাতে আপনি মানে ওই লোকটাকে ঘুষ দিতে হয়। আচ্ছা, তাহলে আমরা এটা একটু শেষ করি। তার মানে আশা আছে। আমি খুবই আশাবাদী। বাংলাদেশের মানুষের যে স্পিরিট ফর লাইফ,
এটার ব্যাপারে আমি আশাবাদী। তাহলে হতাশা কেন দেখা যাচ্ছে মানুষের মধ্যে? আমি তো হতাশ না, অনলি থিং ইজ আমার আশা এখানে, চাঁদের উপর আশা নিলে তো হবে না। না, এই যে আপনি প্রথমে বলছেন যে মানুষ রাগান্বিত, মানুষ আশাহত, so কেন Yes. তাহলে মানুষ মানে আশা তো আছে, সে জানে যে ও ইয়েস, আমি তো আশাহত না, আমি তো মনে করি আপনি না বাংলাদেশের মানুষ, আপনি তো বাংলাদেশের মানুষ না। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের যেই অ্যাসপিরেশন এবং রিয়ালিটি এটা টিউনড না, মানে দুইটা তো মানে কাছাকাছি লাগোয়া হতে হবে। আচ্ছা, জানতে পারতে হবে যে আমি কি চাই, কতটুকু চাই, ইয়েস, মানে এবং আমি সেটা পাবো কিনা। ইয়েস, মানে আপনি যদি টম ক্রুজকে বিয়ে করতে চান, ইটস নট গোনা হ্যাপেন, চাই চাই। তাই না? এনিওয়ে, আমরা যেহেতু মানুষের আলাপেই আছি এবং নির্বাচন মানুষের আশার জায়গাটা তৈরি করছে, নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? কারণ মানুষ ওই যে এক শঙ্কায় আছে যে সে পাবে কিনা না, যেই আসুক না কেন ক্ষমতায়, নির্বাচনটা আসলে হবে কিনা না, এটা নিয়েও মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা দেখা যায়। ডু ইউ থিঙ্ক আর হাতে মাত্র আসলে আমি নির্বাচনের ব্যাপারে খুবই কনফিডেন্ট নির্বাচন হবে। আমি অনেক আগে থেকে খুব কনফিডেন্ট নির্বাচন হবে, এবং বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে, এবং বাংলাদেশের মানুষ ভোট পাগলা। এই দেশের মানুষ ভোট দিতে চায়, হ্যাঁ, কারণ ওই একটা দিন সে হচ্ছে বাচ্চা, ওইটাকে সে তার যেই এজেন্সি ওটার একটা এক্সারশন হিসেবে দেখে। নির্বাচন হবে, এবং সেই সাথে আমি এটাও মনে করি যে নির্বাচন মোর অর লেস ফেয়ার হবে। এখন সমস্যা হচ্ছে যে ওই অমুক এক কেন্দ্রে বাংলাদেশে অতি উৎসাহী মানুষ আছে, সব জায়গায়, জামাতেরও আছে, বিএনপিরও আছে। ওই অমুক জায়গায় গিয়ে দেখবেন যে আই তুই ভোট দিতে যাইস না, এই সমস্ত কিছু কাহিনী হবে, এবং ওইটাকেই যদি আপনি পুরো বাংলাদেশের রিপ্রেজেন্টেশন মনে করেন, নো ইটস নট ট্রু। এবং মোর অর লেস 91, 96 এবং 2001-এর ইলেকশন যেরকম ছিল, ওর কাছাকাছি ইলেকশনই হবে, এবং ওর কাছাকাছি ভায়োলেন্সই হবে। মানে ওই সময় কিছু কিছু ভায়োলেন্স, কিছু কিছু জায়গায় ভায়োলেন্স হয়েছে। মানে আমি মনে করি না যে একটা নির্বাচনের যেই ফাইনাল রেজাল্ট, এটাকে বদলে দেওয়ার জন্য যেই ধরনের ইঞ্জিনিয়ারিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিং দরকার, সেটার অ্যাপেটাইট বিএনপির আছে। আমি এই আপনাকে ক্লিয়ারলি বলতে পারি, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, যে দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। কোনো দরকার নেই, কোনো গ্যাঞ্জামের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। অ্যান্ড আমার কাছে মনে হয় জামাত, কারণ আমরা এরই মধ্যে দেখছি জামাত এবং এনসিপি ওনারা এই ধমকের সুরে চলে এসেছেন যে আমরা নির্বাচন করব না, নির্বাচন হতে দেব না, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই, সো সেক্ষেত্রে আমরা মনে করছি যে এটা সুষ্ঠু হবে না। আমরা কিন্তু এই আওয়াজটা পেতে শুরু করেছি। এটা অনেকটাই পলিটিক্যাল রেটরিক। মানে জামায়াত ইসলামীর যে জিনিসটা আমার সবচেয়ে অপছন্দ, সেটা হচ্ছে গিয়ে এই নেগেটিভ মাইন্ডসেট। মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি কি যে এই নেগেটিভ মাইন্ডসেট নিয়ে আপনি না পৃথিবীতে কোনো দিন কোনো কাজ করতে পারবেন না। তাদের পুরো ইলেকশনের যে আপনি যদি দেখেন যে প্রার্থীরা হচ্ছে গিয়ে ও খারাপ, ও খারাপ, ও খারাপ, ও খারাপ, ও চাঁদাবাজ, ও টেম্পো স্ট্যান্ড, তারপর ও এইভাবে ইউ কান্ট রান এ কান্ট্রি। ইউ হ্যাভ টু হ্যাভ ইউর ওন প্ল্যানস, এবং আপনাকে দেখতে হবে যে আমি দেশটাকে কোন জায়গায় নিয়ে যেতে চাই। এবং তাদের দ্বিতীয় যেই ব্যাপারটা নিয়ে আমার ভীষণভাবে আমার কী বলবো বিবমিশা, সেটা হচ্ছে যে তারা মেরিটোক্রেসিতে বিশ্বাস করে না। মানে মেরিটোক্রেসি অ্যামং দেমসেলভস, মানে তাদের সকল চিন্তা হচ্ছে গিয়ে আমাকে দখল করতে হবে। সকল সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা আমাদের লোক যেতে হবে। কি করবে তারা? আপনারা মানে বিএনপি, সরি যদি আপনি বলেন যে টেকনিক্যালি আপনি বিএনপি না, বিএনপির লোকজন যদি টেম্পো স্ট্যান্ড দখল করে, ওনারা সচিবালয় দখল করবেন। একই তো মানসিকতা, একই রকম, যে যে ফিল্ডে খেলতে পারে। ওয়েল, আমি বলবো যে বিএনপির ক্ষেত্রেও টেম্পো স্ট্যান্ড দখল করাটা ভুল, জামায়াত ইসলামের ক্ষেত্রেও এই দখল করাটা ভুল। মানে বিএনপির পক্ষ থেকে অনেক রাজনৈতিক সিনিয়র নেতারা বলেছেন যে এতদিন বিএনপির রুট লেভেলের এরা খেতে পারেনি, এখন খাচ্ছে। সম্প্রতি সপ্তাহ দুয়েক আগে সেলিমা রহমান বলেছেন যে এতদিন তো খেতে পারেনি, এখন যদি খায় তাহলে মানে খুব কি ভুল ধরা যাবে, বা এই খাওয়া খাইয়ের এই কালচারটা তো আমাদের আছে। ও ইয়েস, অ্যাবসলিউটলি, অ্যান্ড দ্যাটস আ ভেরি স্যাড থিং। এবং ব্যাপারটা হয়েছে কি যে এটা তো গরিব দেশ। আমি কোনো রাগঢাক ছাড়াই বলি যে গরিব দেশে চাঁদাবাজি হয়, যে কোনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে চাঁদাবাজি জিনিসটা হবে না। আই এম নট জাস্টিফাইং ইট, অ্যান্ড আমি এটা 100% বিপক্ষের মানুষ, কিন্তু এই ঘটনাগুলো ঘটছে।
আমাদের যেটা দেখা দরকার ভবিষ্যতে, চাঁদাবাজিকে যদি আপনি বন্ধ করতে চান, দখল এবং চাঁদাবাজিকে যদি বন্ধ করতে চান, বিএনপি যদি ক্ষমতায় আসে তাদের যেই কাজটা করার দরকার এটা মেনে নেওয়া উচিত, যে ঘটনাটা ঘটছে। এবং আমি এই ব্যাপারে নিশ্চয়তা দিতে পারি যে তারা এই জিনিসটাকে অস্বীকার করে না। এই জিনিসটা যে একটা বিশাল প্রবলেম, কারণ আমি প্রথম দিকের কথা মনে করতে পারি যে প্রথম 6 মাস মানে আমার একজন আত্মীয়, আপনারা জানেন, উনি দিনের মধ্যে একটা লম্বা সময় কাজ করতেন যে এই প্রবলেম সর্ট আউট করার জন্য। এবং অনেক ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা, এই দখলের ব্যাপারটা ইজ রাইট। যেমন ধরেন আমি পরশু দিনের কথা বলছি, ঠাকুরগাঁওয়ের একজন বিএনপির কর্মী, তার যে প্রাইভেট প্রপার্টি এটা আওয়ামী লীগের লোকেরা দখল করে রেখেছে ফর 15 ইয়ার্স। এখন উনি কি করবেন, তার লাইভলিহুড ছিল। এখন ওনাকে বলেছে ইলেকশনের আগে কিচ্ছু করবে না। হ্যাঁ, ইলেকশনের আগ পর্যন্ত সে এই গত 1.5 বছরও এটা দখল পুনরুদ্ধার করে নাই, কিন্তু ইলেকশনের পর সে কিন্তু তার নিজের প্রপার্টি গিয়ে পুনরুদ্ধার করবে। এটা যখন আপনি আউটসাইডার হিসাবে দেখবেন, আপনার মনে হবে যে সে বিএনপির একটা কর্মী গিয়ে দখল করছে, কিন্তু সে তার নিজের প্রপার্টি দখল করছে। এখন এই জিনিসটার যে নুয়ান্স, এই নুয়ান্সটা কিন্তু বোঝা খুব কঠিন, কারণ বাংলাদেশের লোকাল লেভেলে আসলে তার লোকাল গভর্নমেন্টের ওইরকম কোনো মানে ক্ষমতাই নেই যে আমি যদি লোকাল পাওয়ার দিয়ে আপনার জমি দখল করি, মানে আপনি তো কিছু করতে পারবেন না। এবং এই ঘটনাটা তো আওয়ামী লীগ গত 15 বছর ধরে করেছে। প্রচুর বিএনপির লোকদের দোকানপাট এগুলো দখল করে রাখছে। এখন বিএনপি যখন টাইম চেঞ্জ হয়েছে, আপনি করবেনটা কি? আমাকে বিএনপির একজন নেতা একটা কথা বলছিলেন, খুব একদম চোখে পানি চলে আসছে তার। উনি আমাকে বলতেছেন যে আমার ভাই সে প্রতিবন্ধী, এটা কিন্তু আমাকে বলছেন 2018 সালে। তাকে পুলিশ সে ডেকে নিয়ে গিয়ে, সে যেহেতু বিএনপির নেতা, তার প্রতিবন্ধী ভাইকে নিয়ে বেরহমভাবে পিটাইছে। এখন উনি যে কথা বলছেন, আমি তো একটা প্রতিশোধ নেব, আমাকে যেই বলুক না বলুক। তার কিন্তু অনেক সয় সম্পত্তিও দখল করছে, ওইটা নিয়ে তার কোনো আগ্রহ নাই। তার কথা হচ্ছে যে আমার ভাইকে যে আমার কারণে পিটাইছে, এটার প্রতিশোধ আমি নিব। আমি জানি না এখন উনি প্রতিশোধ নেবেন কি নেবেন না। এই জিনিসগুলো কিন্তু ফারহানার রিয়ালিটি। আমরা সবাই মানুষ, এবং বিএনপির নেতাকর্মীদের উপর দিয়ে গত 15-16 বছর যেই স্টিম রোলার মানে গেছে, এটা না কোনো জায়গায় আসে নাই, বাট ইটস ট্রু। এটা মানে ইনহিউম্যান লেভেলের। আচ্ছা, এখানে একটু ছোট জিনিস, হ্যাঁ, আপনি নেতাকর্মী শব্দটা উচ্চারণ করলেন তো, কিছুদিন আগে আমাদের এখানে রুমিন ফারহানা এসেছিলেন, তো রুমিন ফারহানা বলছিলেন যে ট্রু তৃণমূলের কর্মীদের উপর ভীষণ রকমের অত্যাচার হয়েছে, হামলা মামলা জের বার ছিল তারা, বাট নেতারা সবাই যে খুব খারাপ ছিলেন ব্যাপারটা সেরকম না, নেতারা বেশ ভালোই ছিলেন ভাগ্যকের। নট রিয়েলি, অ্যাবসলিউটলি নট। মানে আমি তো একটা ঘটনা বলি আপনাকে। আচ্ছা, কত পার্সেন্ট ভাগ্যকে ছিলেন আর কত পার্সেন্ট? এইভাবে বলা সম্ভব না। আমি আপনাকে একটা রিয়েল লাইফের উদাহরণ দিচ্ছি, আমি কোনো বানায় কোনো কথা বলছি না। আমিও জানি অনেকে ভীষণ রকমের আমার টর্চার্ড হয়েছেন। আমার শাশুড়ির ক্যান্সার ছিল। উনি সকালবেলায় 7টার সময় সার্জারিতে যাবেন, রাত 3টার সময় এসে বাসার থেকে উঠায় নিয়ে চলে গেছেন। এগুলো যে কীরকম ট্রমেটিক ইভেন্ট, মানে সারাদিন আমার স্ত্রী কান্নাকাটি করছে, অ্যান্ড সামনে কী হবে কেউ জানে না। তো আল্লাহর অশেষ রহমত যে আমরা ওখান থেকে মানে মুক্ত হতে পেরেছি। কিন্তু এখন আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে আমাদের ওই পর্যায়ে না গিয়ে কীভাবে এই দেশকে রিবিল্ড করা যায় ওই দিকে মনোযোগ দেওয়া। আনফর্চুনেটলি আমাদের সকল এই মুহূর্তে আমি যা দেখি যে রাজনৈতিক আলাপ আলোচনা, সেটা হচ্ছে তুই খাইতে পারবি না, ও খাইতে পারবে না, ওকে আটকাইতে হবে। সাধারণ মানুষের যে সমস্যা, এটা নিয়ে কিন্তু কোনো আলোচনাই হয় না। আমি ঠাকুরগাঁতে গিয়ে দেখলাম একটা ইউনিয়নের, মানে ওর চাওয়াটা কত ছোট আপনি চিন্তা করে দেখেন। একটা ইউনিয়নের মানুষকে জিজ্ঞেস করা হলো যে আপনাদের চাওয়া কি সরকারের কাছে। তাদের চাওয়া খুব সামান্য, একটা খালের মতন আছে, সেই খালের উপর দিয়ে বাঁশের একটা সাঁকো আছে, তারা চায় ওটা ব্রিজ হোক, এবং এই ব্রিজটা হতে 20 থেকে 25 লাখ টাকা লাগবে। এই টাকা তাদের নাই, এবং মানে লোকাল গভর্নমেন্টের নাই।
তারা চায় এটা ব্রিজ হোক। এত সামান্য তাদের চাওয়া, এবং এই দিকে আমাদের মনোযোগ থাকা দরকার। আমাদের মনোযোগ হয়ে গেছে আনফর্চুনেটলি সব আপনার সোকল্ড এলিট ক্লাসের যে চাওয়া ওগুলোর মধ্যে। আচ্ছা, ওই লোকটার, ওই যে গ্রামের ওই লোকটার, ওর কি সংবিধান সংশোধনী দিয়ে ওর জীবনে কিছু যায় আসে? আপনি সত্যি করে বলেন। গুড পয়েন্ট। হ্যাঁ, যে ঠিক আছে, দুইটা পয়েন্ট চলে আসলো আসলে। সেখানে হচ্ছে যে এই যে রাজনীতিবিদরা মানুষ কি চায় সেই জিনিসটা বুঝতে না পারেন না কেন? রাজনীতিবিদরাই সবচেয়ে বেশি ভালো, তারা বুঝতে পারেন না, এটা সত্যি কথা। বুঝতে পারলে তো এতদিন ঠাকুর ওই জায়গাটায় ব্রিজ হয়ে যাওয়ার কথা। আওয়ামী লীগের আমলে তো এটা একটা মানে পুরো মানে 25 লাখ টাকা বিএনপি নেতাদের ছিল না? না, বিএনপি তো এখানে দৌড়ের উপর ছিল 15 বছর। বা লোকাল কারো ছিল না, বা ওইখানকার এমন আজকে আওয়ামী লিডার্স, মানে ওখানে তো রমেশের সিট, এন্ড মানে এরা তো সব পয়সা বানাইছে। আমি তো বলি যে আমি এই এলাকার জন্য কাজ করেছি এতদিন, কি কাজ করেছি? অনেক জায়গায় অনেকটা তো অনেক কাজ করেছেন, কিন্তু সব জায়গায় না। এবং একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে আমরা কিন্তু একটা স্বাভাবিক অবস্থা থেকে এখানে আসি নাই। গত 15 বছর ওভারঅল পিকচারটার কথা বলছি, যে সবসময় আমরা দাবি করি যে আমরা অনেক কিছু করেছি, আমাকে তুমি ভোট দাও, কিন্তু যখন আমরা যাই দেখি যে আসলে তেমন কোনো, মানে আমি সাংবাদিক হিসেবেও যখন গেছি দেখি যে কোনো না, আপনি তো বিএনপি জামাত তো এলাকায় যেতে পারে নাই, তারা তো দৌড়ের উপর আছে। তাদের পক্ষে যেই কাজটা করা সম্ভব ছিল সেটা হচ্ছে গিয়ে আইনি সহায়তা দেওয়া, টাকা পয়সা দেওয়া, এবং এই সমস্ত কাজ অনেকেই করেছেন যারা খুব বড় না। কিন্তু এই ব্রিজটা তো আসলে 15 বছর ধরে নাই, বিষয়টা তো এরকম না, তার আগে থেকে নাই। সো তার আগে আসলে কেন হয় নাই? এই পার্টিকুলার ক্ষেত্রে আমি বলতে পারবো, অনেক ক্ষেত্রেই বলছি, মানে এই সিনারিওটা আমরা অনেক জায়গায় দেখি যে সবসময় যে দায় চাপানো সংস্কৃতি, যে ভাই আওয়ামী লীগ এসে কি করলো, 15 বছর সে 5 বছরের শাসনকে বিচার করলো বিএনপির, তাই না? সে বিএনপি এটা করে গেছে সেজন্য 15 বছর ধরে ঠিক করলো। তাহলে এখন 15 বছরে যেটা নষ্ট হলো সেটা আসলে সামনের সরকার কত বছরে ঠিক করবে, বা আসলে এই দায় চাপানোর জায়গা থেকে উতরাবে কিনা রাজনৈতিক দলগুলো, বের হবে কিনা? দিস ইজ টেস্ট অফ আওয়ার নেশন, যে আমরা পুরনো ওয়েতে থাকবো নাকি নতুন ওয়ে অ্যাডপ্ট করব। মানে আমরা যদি সারাক্ষণ ওই আওয়ামী স্টাইলের পলিটিক্স করি, যে কোনো কিছু করলে আটকায় দেব, বাধা দেব, তাহলে এরকমই থাকবে, অ্যাবসলিউটলি এরকমই থাকবে। কিন্তু আমরা যদি মনে করি যে নো, আমাদের সামনের যে দিনগুলো আমরা যদি আমাদের সাধারণ মানুষের সমস্যা সমাধান করতে পারি, যদি তাদের জন্য জব ক্রিয়েট করতে পারি, we will have a bright future, no doubt about it, but we have to commit to a process. আমাদের তো এই প্রসেসে কমিট করার থেকে দেখি যে সবার আলোচনার আগ্রহ বিষয় হচ্ছে গিয়ে এরে গালি দেওয়া, ওরে গালি দেওয়া, এবং মানে কামড়াকামড়ি করা। এখন একটা নতুন আসছে কালচার ওয়ার, সেই কালচার ওয়ার হচ্ছে গিয়ে বেসিকলি ওয়ার অফ ডি প্ল্যাটফর্মিং। ওরে আমি ক্যান্সেল করব, ক্যান্সেল করার পর কী হবে আমরা কেউ জানি না। মানে ইয়েস, মানে এই সে আওয়ামী লীগের দালাল, ফাইন, ওই আওয়ামী লীগের দালালকে আমি প্ল্যাটফর্ম দিব না, এক্সেলেন্ট, হোয়াটস নেক্সট? মানে ওকে প্ল্যাটফর্ম না দিলে তার মানে তো এই না যে ওদের রুনা লালাকে বাদ দিলে আমার একটা রুনা লালা এমনি দাঁড়ায় যাবে। আমি জাস্ট কথা বলছি, আমি করে রুনা লালাকে ট্যাগ করছি না কোনো দিকে, আমি জাস্ট বলছি যে একটা জিনিসকে বাদ দিলেই তো আরেকটা জিনিস অটোমেটিকলি গ্রো করে না, ইটস এ লং ওয়ার। সো এই জায়গাটায় কি করা উচিত আসলে, মানে পলিটিক্যাল লিডারদের কোন পথটায় যাওয়া উচিত, কি করা উচিত? না মানে আপনি সেন্ট্রিস্ট ওয়েতে আপনি ল অ্যান্ড অর্ডার ঠিক করেন এবং মেরিটোক্রেসি মোটামুটি বজায় রাখেন। আপনি দেখবেন যে আমাদের দেশের ছেলেমেয়েরাই যদি গভর্নেন্সের সুবিধা পায়, আমাদের আর্টিস্টরা যদি গভর্নেন্সের সুবিধা পায়, আপনাকে তাকে ভালো নাটক লেখা, ভালো গান গাওয়া এটা শিখাই দিতে হবে না। আপনার ভিতরে যদি প্রেম না থাকে, আপনি কোনোদিনও প্রেমের গান আপনি উচ্চারণ করতে পারবেন, কিন্তু আপনার মধ্যে থেকে ওই গালিবের গান বেরোবে না, গালিবের গজল বেরোবে না। তো যখন আপনি একজনকে গভর্নেন্স দিবেন, আমাদের দেশের সমস্যা কি, আমাদের কবিরা প্রেমের মধ্যে নাই কিন্তু প্রেমের কবিতা লিখেন, রাইট? তো ওইটার অ্যানালজি দিয়ে আমি বলছি যে আপনি যদি গভর্নেন্সের সুবিধা দেন, মানুষের দেশপ্রেম বাড়বে। ইয়েস, আপনাকে তো আপনি একটা অ্যাভারেজ মানুষকে জিজ্ঞেস করে দেখেন সে সরকার থেকে কি সুবিধা পায়, কোনো সুবিধা পায় না। এখন তার যখন কোনো সুবিধা না পায়, তার মধ্যে থেকে আপনি দেশপ্রেম আশা করেন কেন? তার মধ্যে থেকে আপনি মানে আর্ট অ্যান্ড কালচার যদি বলেন, আমরা আর্টিস্টদের কীভাবে ট্রিট করি, আমরা তো আর্টিস্টদের কোনো সম্মান দিই না। তো আপনি তার কাছ থেকে কেন আশা করেন যে সে কোনো মহৎ আর্ট ক্রিয়েট করবে?
আপনি মানে আমাদের কিবরিয়া একটা কথা বলে লিখেছিল একবার, আই 100% এগ্রি উইথ দ্যাট, যে আমাদের দেশে কেউ যদি ম্যাকবেথ লেখে কেউ জানবেই না যে ম্যাকবেথ লেখা হয়েছে, পড়েই না, আপনার পাঠকই নাই। তো এখন এই মানে বড় বড় সমস্যা বাদ দিয়ে যদি আপনি মনে করেন যে ওকে ওই সানজিদা খাতুনকে আমি ডি প্ল্যাটফর্ম করব, কিংবা আব্দুল তুষারকে ডি প্ল্যাটফর্ম করব, কিংবা ওই যে সাংবাদিক একজন আছেন যে আনিসুর রহমান আনিস আলমগীরকে জেলে ঢুকাবো, হোয়াটস নেক্সট? এদেরকে জেলে ঢুকাতে তো আপনার কোনো নিজের ন্যারেটিভ তৈরি হচ্ছে না। তাহলে এই যে 15 মাস ধরে এই ইন্টারিম গভর্নমেন্ট যে সংস্কার প্রক্রিয়ার ভেতর দিয়ে গেল, তারা একটি জুলাই সনদ তৈরি করলেন এবং এই পরিবর্তনগুলো যেন আসে তারা কিছু ধারা তৈরি করলেন যেটা আইনে পরিবর্তিত হবে। আপনার কাছে কি মনে হয় যে এই সংস্কার প্রক্রিয়াটা ঠিকঠাক, এটা হওয়া উচিত, সংস্কারটা আসা উচিত, যেটা তারা উদ্যোগ নিয়েছেন সেটার বাস্তবায়িত রূপ? আমি দেখতে চাই ভেরি সিম্পল, যেই ক্ষমতায় আসুক সে যা প্রমিস করেছে অতটুকু করলে আমি খুশি। আমার প্রশ্ন এটা ছিল না। আপনার প্রশ্ন হচ্ছে গিয়ে, এটা হচ্ছে প্রথম ভাগ। দ্বিতীয় ভাগ হচ্ছে গিয়ে যে সংস্কারের যে প্রক্রিয়া তারা গিয়েছে, সংস্কারের প্রক্রিয়া, এখানে অনেক ফ্লো আছে। আই ডোন্ট ওয়ান্ট টু ডিবেট অন দ্যাট। কারণ দেখেন, আমি বর্তমান যেই সরকার তাদের কাজকে সহজ মনে করি নাই প্রথম থেকেই, এবং এই জন্যই আমি বলেছিলাম যে খুব দ্রুত যদি আমরা পলিটিক্যাল গভর্নমেন্টের দিকে যাই, আমরা রিপ্রেজেন্টেশন আসবে সরকারের, পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন, এবং সেই ক্ষেত্রে আমাকে বারবার বলতে হবে না যে এই সরকারের উইক উইক উইক। তো ওই দিকটা যখন আপনি বিচার করবেন যে এই সরকারের আসলে প্রচুর শর্টকামিংস ছিল এবং তারা পারফর্ম করতে পারে নাই ভালো, এবং এটা নিয়ে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করার মানে হয় না। কারণ আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে দ্য ডিস্ট্রাকশন অফ আওয়ামী লীগ, তারা যে কাজটা করে গেছে এটা এত ভয়াবহ যে আপনি যদি এখন বাংলাদেশের শিক্ষা খাত ঠিক করতে চান, এটার কোনো রেজাল্ট পেতে আপনার 7-8 বছর ওয়েট করতে হবে। এখন যে কোনো এই 7-8 বছরের মধ্যে গিয়ে যদি আপনি হুট করে ওই টাইমটাকে ফ্রিজ করে চিন্তা করেন, তখন মনে হয় কিছুই হচ্ছে না। কিন্তু এটা স্টেপ বাই স্টেপ যেতে হবে। আমাকে একটা ছাত্র, আইডিয়াল স্কুলের ছাত্র, আওয়ামী লীগ আমলে সে কি হতো আমাকে বলছে যে ক্লাস 8-এর স্কুলের পরীক্ষার প্রশ্ন ইউটিউবে ওই টিচার প্রশ্ন ফাঁস করতো, এবং উনি এতই মানে বিজনেস মাইন্ডেড যে এক একটা পৃষ্ঠা একটা ভিডিও ভিউ বানানোর জন্য। তো এই জায়গায় আমরা নেমে গিয়েছিলাম। এটা ভুলে আরো ভয়াবহ অবস্থা। স্টুডেন্ট ফেল করেছে, তাকে পাস মার্ক দিয়ে তাকে পাস করিয়ে দাও, তাকে মার্ক দিয়ে, সেটা তো ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমার প্রশ্নটা আবারও ফিরি, যে রিফর্মের কথা বলা হচ্ছিল সেটা তো আসলে আমার রাষ্ট্র সংস্কারের জন্য, আমার রাজনৈতিক দলগুলির বিভিন্ন ধারা, যেমন 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, আমার বিচার বিভাগ স্বাধীনের বিষয়গুলি, এই বিষয়গুলি সংস্কার হওয়া প্রয়োজন মনে করেন? আমি বাই দ্য ওয়ে আমি ওই 2 মেয়াদি যেটা ওটাতে আমি মনে করি ওটা প্রয়োজনীয়, যেহেতু বিএনপি আপনি পার্লামেন্টারি গভর্নমেন্টে কোনো টাইম লিমিট নাই তো কোনো দেশে। কোন দেশে আছে? প্রেসিডেন্সিয়াল সিস্টেম নাই, কিন্তু যে ভালো উদ্দেশ্যে করা হয়েছে সেই উদ্দেশ্য তো পরিষ্কার, কারণ আমরা তো এটার ফল ভোগ করলাম টানা থাকবে। এটার জন্য হয়নি, কিন্তু বাই দ্য ওয়ে আপনি নির্বাচন না করার জন্য এই অবস্থা আসে। নির্বাচন তো আমি তখনই করব না যখন আমি আসলে ক্ষমতায় থাকার লোভ থেকে যাবে আমার, আমি আসলে ক্ষমতা কুক্ষিগত করে রাখবো। স্ট্রাকচারাল থিং। আপনি যখন একটা দলকে যদি নির্বাচন করতে না হয় ক্ষমতায় থাকার জন্য, তখন সে অনেক কাজ করতে পারে, যেটা আওয়ামী লীগের এই সুবিধাটা ছিল। আপনি যদি ইফ ইউ মেক শিওর যে আপনাকে দেশের নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার আর কোনো উপায় নেই, তাহলে আমার কথা হচ্ছে আপনার এজেন্সি আছে, আপনি তারেক রহমানকে ভোট দিন না। আপনার যে কোনো প্রধানমন্ত্রী, যাকেই প্রধানমন্ত্রী বানান, আপনি ভোট দিন না। কিন্তু কথা হচ্ছে যে পাবলিক ডিসাইড করবে কে প্রধানমন্ত্রী হবে আর কে হবে না। আপনি যে টার্ম লিমিট দিচ্ছেন 2টা 10 বছর, এইটা পার্লামেন্টারি সিস্টেমের সাথে আমার কাছে মনে হয় যায় না, কিন্তু প্রেসিডেন্সিয়াল সিস্টেমে হয়তো এটা যায়। যেহেতু বিএনপিতে রাজি হয়েছে, সুতরাং দে শুড অ্যাডপ্ট ইট। আমার প্রশ্নের শুরুতে আরেকবার ফিরি, যে তাহলে এই যে পুরো সময়টা ধরে তারা যে চেষ্টাটা করলেন 1.5 বছর পরে ধরে, এখন যে গণভোটটা চাওয়া হচ্ছে, সেই গণভোটের পক্ষে আসলে রাজনৈতিক দলগুলোর গণভোটের বিষয়ে আসলে রাজনৈতিক দলগুলোর এক ধরনের অবস্থান দেখা যাচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখেন? আমি যেভাবে দেখি যে জামায়াত ইসলামী, বিএনপি
এবং এনসিপি সবাই সংস্কার চায়, গণভোটের পক্ষে। এবং আমিও ফিলোসফিক্যালি গণভোটের পক্ষে, কিন্তু আমার যেটা সমস্যার জায়গা সেটা হচ্ছে যে আমি আওয়ামীদেরকে কোনো ভয়েস দিতে চাই না। কারণ এই যে না ভোট, যদি না ভোট জিতে, হাউ উড ইউ ইন্টারপ্রেট দ্যাট? মানে যদি ধরেন জাস্ট একটু কিছুক্ষণের জন্য চিন্তা করেন যে ধরেন না ভোট জিতে গেছে, আমি চাই না, কিন্তু যদি না ভোট জিতে, তখন এটা দুইটা ইন্টারপ্রিটেশন আছে। একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে কি, ধরা যাক না ভোট জিতলো এবং বিএনপি ক্ষমতায় আসলো, সাপোজ, এটা কোনো আউটল্যান্ডিশ কিন্তু সিনারিও আমি বলতেছি না। এখন বিএনপি এসে বললো যে যেহেতু না ভোট জিতছে, সেহেতু আমরা কোনো সংস্কারই করব না। এক্স্যাক্টলি। কারণ হচ্ছে গিয়ে আমরা পিপলস ম্যান্ডেটকে ফলো করব। এবং আপনি যদি খুব খেয়াল করে চিন্তা করেন, এইটা কিন্তু রং না, কিন্তু মানে আপনি আবার আরেকটা ইন্টারপ্রিটেশন করতে পারে বিএনপি যে ওকে না ভোট জিতছে, বাট উইল স্টিল গো ফর আমরা যা প্রমিস করছি। হ্যাঁ, দুইটা ইন্টারপ্রিটেশনই কিন্তু এটার মধ্যে আছে, ইমপ্লিসিট আছে। আমি বেসিক্যালি এই জায়গাটা যেতেই চাই না। আমার বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, তারা তিনজনের ক্ষমতা তাদের তিনজনের যেই দলীয় অবস্থান থেকে বলছে যে আমি এটা করব, ও বলছে এটা করব, এটা করব। মানুষ ম্যান্ডেট দিক যে কে এটা করবে, তিনটার যে কোনো একটা ইমপ্লিমেন্টেড হোক। এবং ম্যাক্সিমাম জায়গায় কিন্তু তিন দলই একমত, অলমোস্ট তিন দলই কিন্তু একমত, ডিফারেন্ট পরিকল্পনা, বাট মোটামুটি একমত। তো আপনি তো তাকে অলরেডি, আমি যখন প্রমিস করছি জুলাই চার্টারে যে আমি এটা করব, আমি তো অলরেডি বাংলাদেশের মানুষকে প্রমিস করলাম। আমার যে প্রমিস, এটা আরবিটার কে? কোনো আদালত না। আমার যে প্রমিস আমি রাখতে পারছি কি পারি নাই, এটার আরবিটার হচ্ছে কি বাংলাদেশের সাধারণ মানুষ। এবং বিএনপি যদি ফেল করে এটা ডেলিভার করতে, আপনি তাকে নেক্সট ইলেকশনে ভোট দেন না। কিন্তু কথা হচ্ছে আপনি যখন একটা গণভোট করতেছেন, তখন আওয়ামী লীগকে এটার মধ্যে টেনে আনতেছেন। এবং এই আওয়ামী লীগ পরের দিন করবে কি, যদি না ভোট জিতে, সারা দুনিয়ায় গিয়ে দেখাবে যে আমার এখন এই আওয়ামী লীগকে টেনে আনতেছেন। মানে আওয়ামী লীগকে আপনি একটা ভয়েস দেওয়ার সুযোগ দিচ্ছেন কেন? কিরকম? আওয়ামী লীগ তো সব না ভোট দিবে, সবাই না ভোট দিবে এখানে গিয়ে। আপনি এই গণভোট শুরু করছেন অ্যাটলিস্ট 26% না ভোট ধরে, প্রত্যেকটা আওয়ামী লীগ এখানে গিয়ে না ভোট দিবে। আচ্ছা, ধরেন 26% না ভোট হলো, বাকি তো আমার আই ডোন্ট নো থেকে যাচ্ছে 78%। না, আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন। 74% আই থিংক। আই এম অ্যান ইন্টেলিজেন্ট ম্যান, আই ডোন্ট ডু দ্যাট। আমি কোনোদিনও আমার মানে এমন জায়গায় যেতে চাই না যেখানে গিয়ে মানে যে আমাকে সর্বনাশ করতে চায় তাকে আমি বেসিক্যালি দাওয়াত দিয়ে ওখানে ডেকে নিয়ে আসবো। নো, মানে আমার কাছে এটা হাস্যকর মনে হয় যে এতগুলো অ্যাডাল্ট এটা বুঝতে পারছে না যে ইউ আর ইনভাইটিং দি আদার সাইড টু এক্সপ্রেস দেয়ার ওপিনিয়ন। ইউ ডোন্ট নিড টু। আমি তো প্রমিস করছি বাংলাদেশের সাধারণ মানুষকে। এক্স্যাক্টলি। তার মানে না ভোট দেয়া মানে হচ্ছে আমি আমার স্বৈরাচারী শাসককে ফেরত আনার রাস্তা খুলে দিচ্ছি। না, ডোন্ট গেট দ্যাট এক্সাইটেড। কিন্তু মানে পরের দিন তো আওয়ামী লীগের লোকজন বলবে যে দেখো আমাদের এই 40% লোক, আমিরা কি করবে? 40% লোক না ভোট দিচ্ছে, এখনো এই দেশ না মানে আওয়ামী লীগ শেখ হাসিনাকে চায়। হোয়াই উড ইউ গো দেয়ার? মানে ইটস হাইট অফ স্টুপিডিটি। ইউ ডোন্ট গো দেয়ার যেখানে আপনি আপনার যাকে এই তিন পার্টি মনে করছে শত্রু, তাকে আপনি একটা মানে অ্যাপ্রুভাল দেখাচ্ছেন যে আমার 40% অ্যাপ্রুভাল আছে। দ্যাটস হাউ ইট উড বি ইন্টারপ্রেটেড। আচ্ছা, এই যে ধরুন আমরা যেহেতু সংস্কারের আলাপেই আছি, আমরা কিন্তু দেখলাম যে এর আগে দিন বদলের কথা, রাজনীতি বদলের কথা, অনেক কথাবার্তাই কিন্তু 15 মাস ধরে আমরা দেখলাম। ডু ইউ থিঙ্ক সেটার পরিবর্তন হয়েছে? অনেক পরিবর্তন, রাজনীতি বিহেভিয়ারের পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। কিরকম? বাংলাদেশের ইতিহাসে কোনো সাদা লোক আসে নাই, দেশের মানুষেরা বসে বসে সিভিলাইজড ওয়েতে একটা সমস্যার সমাধান করছে, ইলেকশনে কমিট করছে। ইটস এ হিউজ ডেভেলপমেন্ট। আপনি কোন দিন দেখছেন এই জিনিসটা? মানে আগে তো যে কোনো প্রবলেম হলে মনে আছে ওই যে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় অস্ট্রেলিয়ার সার্নিংয়েনকে ডেকে নিয়ে আসলো। সব জায়গাতে সাদা লোক না বসলে তো আবার আমরা সালিশ না, আমরা তো আবার ওই যে সাদা লোক না বসলে সালিশ মানি না। তো সাদা লোক ছাড়াই তো আমরা সিভিলাইজড ওয়েতে ভদ্রলোকের মতন বসে, হাউ এভার ফ্লড ইট ইজ,
যে আমরা একটা কমিট করছি, দিস ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট, এবং আমাদের এখান থেকে আরও সামনে আগানো উচিত। আচ্ছা, এটা যদি অ্যাচিভমেন্ট হয়ে থাকে, আপনি যদি বলেন যে রাজনৈতিক কালচারের পরিবর্তন হয়েছে, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়েছে, তাহলে এই মুহূর্তে আমি আজকে থেকে 15 বছর আগে 20 বছর আগে যেটা দেখেছি যে ভাগের রাজনীতি, জোটের রাজনীতি, ভাগাভাগির রাজনীতি, ও ইয়েস, এটা তো ডেমোক্রেসিতে থাকবে। মানে আমাদের আনফর্চুনেটলি আমাদের পলিটিশিয়ানরা, সব দলের পলিটিশিয়ানরা এই মানে ইলেকশনকে একটা খুব পারভার্স ওয়েতে দেখে যে আমার খাওয়ার সুবিধা হবে। হ্যাঁ, এবং এটার মধ্যে বিশাল কামড়াকামড়ি আছে সব দলের মধ্যেই। এটা আমাদের জাতিগত অভ্যাস, এবং আমি তো বুঝে পাই না যে ধরা যাক আপনি ক্ষমতায় গেলেন, ধরা যাক একজন অ্যাভারেজ ক্যান্ডিডেট বাংলাদেশের, তিনি তো ল মেকিংয়ে কিছু বুঝেন না, কেন ওখানে যেতে চান এটা আমি বুঝি না। ক্ষমতাটা আসবে হাতে, ক্ষমতা দ্য ওয়ে দে থিঙ্ক অ্যাকচুয়ালি destroys your soul, absolutely. না, আপনি এটা ভাবতে পারছেন কারণ আপনার তো আসলে আপনি এলিট ক্লাসে জন্মেছেন, বড় হয়েছেন, সবকিছুই বেশ না। সহজ ছিল, সেজন্য আপনার জন্য এটা ভাবা সহজ। No, কিন্তু no. That's because I'm a Muslim. আমি আল্লাহ বিশ্বাস করি, সেই জন্য আমার কাছে ক্ষমতাকে আমি ভয় পাই। কোনো এলিট ক্লাস এগুলো কিছু না। You reading it আল্লাহ wrong. বিশ্বাস করা বড় রাজনৈতিক দল ক্ষমতায় কেন যেতে চায়? I don't know. It's up to them. তারা আল্লাহকে জবাব দিবে। আমি ওই লাইনের লোক না, আমি তো আল্লাহর ভয় পাই আল্লাহকে। আমার কাছে এটা মানে দেখেন, আমার দায়িত্ব নাই তাই আমার জব দিয়ে তাই নেই, দায়িত্ব নিলে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, অ্যান্ড আই এম এফ্রেড অফ ইট। খোদা তাআলা আমার কপালে কী রাখছেন আমি জানি না, বাট আই এম হ্যাপি। কিন্তু এই যে তাহলে ক্ষমতার ভাগাভাগিটা, মানে ক্ষমতা না, এই যে রাজনৈতিক ভাগাভাগিটা, আসনের ভাগাভাগি, রাজনীতির ভাগাভাগিটা, আপনার কাছে কি মনে হয় না যে এক অর্থে আসলে তার ভোটারটাকেও ঠকানো হচ্ছে, তার সমর্থককে ঠকানো হয় কোনোভাবে এই জোটের রাজনীতি, ভাগাভাগির রাজনীতিতে? কারণ আমি যখন জোটের রাজনীতি করতে যাচ্ছি নির্বাচনের সময় এসে, আমি এই আসন ভাগাভাগি করতে যেয়ে আমি একদম যে মানুষটা আসলে 15 বছর কাজ করলো, 20 বছর কাজ করলো একটা জায়গায়, আমি তাকে স্যাক্রিফাইস করতে বলছি সেন্ট্রাল থেকে বসে যে ভাই আমার তো এখানে আসনের ভাগাভাগির জন্য এটা করতে হবে। তাহলে এটা কোন রাজনীতি? রাজনীতি বলতে কি বুঝেন? রাজনীতি তো আলটিমেটলি ধোকা দেওয়া ইজ পার্ট অফ রাজনীতি। ইফ ইউ লুক অ্যাট দ্য হিস্ট্রি অফ হিউম্যানিটি, রাজনীতি একটা বিশাল পার্ট হচ্ছে কি মানুষকে আশাহত করা, অ্যান্ড ইট ইজ ইনএভিটেবল। এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। উই আর ফ্লড ক্রিচার্স, এবং আমাদের মানুষের খাইসলতি এটা। মানে আপনি কি মনে করেন যে বিএনপি কিংবা জামায়াত ইসলামী কিংবা এনসিপি এই দেশের মানুষের খাইসলতের বাইরে কিছু রিপ্রেজেন্ট করবে? না, উই আর লাইক দ্যাট। আমাদের জামায়াত ইসলামী এরকম হবে, বিএনপি এরকম হবে, এনসিপি এরকম হবে। এটাকে মেনে নিয়েই আপনাকে রাজনীতি করতে হবে, যে রাজনীতির মধ্যে এই ছল চাতুরি থাকবেই। যে ছল চাতুরি করছে তাকে আমি কেন ভোট দিব, কিভাবে ভোট দিব? প্লিজ দিন না। ভোট দিয়ে দিব না। এক্স্যাক্টলি, ভোট না দিলে কি হবে? শেখ হাসিনা ওয়াজ রাইট, সে ভোটের ব্যবস্থাই রাখে নাই। দিস ইজ মি। নো, যে আপনি এই সিস্টেমটাকে কমিট করতে মানে চালু রাখতে দেন। একবার ছল চাতুরি করে আসবে, 2 বার আসবে, 3rd টাইম আসবে না। কিন্তু আপনার কি মনে হয় যে আমার দেশের ভোটাররা আসলে এই জার্নিটা নেয় অভিজ্ঞতা থেকে সে শেখে, নাকি শেষে দল দেখে, মার্কা দেখে, ফ্যামিলি দেখে? তা দেখে আনফর্চুনেটলি, বাট দ্যাটস দ্য হোপ। হোপ ইজ লাইক দিস। আপনি তো জেনে শুনে কোনো রাস্তায় উঠেন না, জেনে শুনে উঠেন না দেখেই হোপ। আপনি যদি এখান থেকে, আমি বছরের পর বছর ধানের শীষে হুপ দেখে যাচ্ছি, কিন্তু ধানের শীষ আমাকে বারবার ফিল করছে। আমি বছরের পর বছর নৌকাকে দেখে গেছি, কিন্তু নৌকা আসলে আমাকে 2 বেলা ভাতের ব্যবস্থা করে দেয় নাই। and if you think so, your job as a citizen is to vote them out. আপনি যদি প্রতারিত ফিল করেন যে আমার এলাকায় কোনো কাজ হয় নাই, and this is the journey, যে নেক্সট টাইম আপনি তাকে ভোট দিয়েন না। আচ্ছা, সেক্ষেত্রে এই যে আমার ভোটারদেরকে যে প্রভাবিত করছে রাজনৈতিক দলগুলো, যে আমাকে ভোট দেন, প্রতিবারই প্রতিশ্রুতি অ্যান্ড অল দ্যাট, সেক্ষেত্রে আমি একটা ভালো মানুষ নির্বাচনে দাঁড়ালো, স্বতন্ত্র দাঁড়ালো, সে কোনো ধরনের কারো মার্কা পেল না, কোনো দলের মার্কা পেল না, সেই মানুষটা তো আসলে জিততে পারে না, জামানত হারায়। কেন হারায়? কারণ হচ্ছে দল অ্যান্ড দ্য মার্কা। No, ইয়েস, no, absolutely not. You're reading it wrong.
বাংলাদেশের মানুষ ভালো লোককে চায় না, এই কথাটা আপনাকে কেউ বলে না। আপনি যখনই বাংলাদেশের কেন চায় না? আপনারা প্রভাব বিস্তার করেন মানে রাজনৈতিক দলগুলো প্রভাব বিস্তার নো, বাংলাদেশের মানুষ চায় হচ্ছে গিয়ে কোন লোকটা হ্যাডোমালা লোক, কোন লোকটা আমার প্রবলেমে সলভ করবে। সে কোনো ভালো ল মেকারকে পার্লামেন্টে চায় না। এই কথাটা বিভিন্ন লোক বিভিন্নভাবে আপনাকে চেরি কোট করে এই কথাটা সুন্দর করে বলবে, বাট দ্যাট ইজ দি মোস্ট অবভিয়াস ফ্যাক্ট। আচ্ছা, কিন্তু আমি যেমন দেখলাম যে ধরেন, এটা আমি আসলে কোনো দলেরই দেখিনি, এনসিপিরও দেখি নাই, জামাতেরও দেখি নাই, বিএনপিরও দেখি নাই, যে যানজট প্রতিটা শহর এটাতে ভুগছে। আমরা সিন্ডিকেট নিয়ে, বাজার সিন্ডিকেট নিয়ে কোনো আলাপ দেখলাম না, আমরা সাপ্লাই চেইন নিয়ে কোনো কথা দেখলাম না, আমরা ডিসেন্ট্রালাইজ করার কথা দেখলাম না, ঢাকাকে বাঁচানোর কোনো কথা দেখলাম না। একটা রাজধানী এখনো 55 বছর বয়সী রাজধানী এখনো তৈরি হতে পারে নাই, এসব নিয়ে কোনো দলের কোনো কথা নেই। তাহলে এটা মানুষের বেসিক আলাপের কোন জায়গাটায় থাকলো? মানে কি ইশতেহার আসলে আসলো? না, বিএনপি তো এটা নিয়ে আলোচনা করেছে। বিএনপি যানজট কমাতে, গতকালই তারেক রহমান সাহেব বলছেন যে, না আই এম নট এন এক্সপার্ট, ওনার মতামত হচ্ছে যে আমাদের যে মেট্রো রেল, মনোরেল করা উচিত, খরচ কমে। নাও হ্যাভিং সেড সো, এগেন্ডা বড় পরিকল্পনা, হ্যাঁ, এটা কতটুকু ফিজিবল এই ব্যাপারে বলার যোগ্যতা আমার নাই, কিন্তু প্ল্যান আছে। তারপর পানির, আমাদের যেই ওয়াটার লেভেল মানে অ্যালার্মিং লেভেলে নেমে গেছে, এগুলো নিয়ে তাদের ফোকাস আছে। পরিবেশ নিয়ে বিএনপির খুব ডিটেল প্ল্যানিং আছে। এগেইন দ্য প্ল্যানিং ইজ এক্সেলেন্ট, কিন্তু ওয়েদার দে উড বি এবল টু ডেলিভার, এইটা একটা হোল নিউ চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টারে যেহেতু এখন আমরা যাই নাই, মানে আগের থেকে সিনিক হয়ে যাওয়াটা আমরা একটু দেখি। সো আগের থেকেই হতে চাই না, এরকম আরেকটা বিষয় আছে যে নারী বিষয়। হ্যাঁ, আমরা দেখলাম এই পুরো সময়টা, আপনি নিজেও আসলে প্রচুর কথা বলেছেন এই বিষয়টা নিয়ে, যে গত 15 মাসে আমরা নারীকে যেভাবে হেনস্থা হতে দেখলাম। 12ই ফেব্রুয়ারির পর চিত্র বদলাবে মনে করেন? ইট শুড। মানে আপনি তো মানুষ দেখেন, দেখে কি মনে হয় বদলাবে? না, মানুষের তো খাইস্তত বদলাবে না। ব্যাপারটা হচ্ছে যে আপনার ইউ হ্যাভ টু বি স্ট্রিক্ট অ্যাবাউট ইট। মানে দিস ইজ আনএক্সেপ্টেবল যে আপনি অনলাইনে অ্যানোনিমিটি থাকার কারণে যে কোনো মেয়েকে যাচ্ছে তাই গালি দিবেন। নো, ইটস আনএক্সেপ্টেবল। রাজনৈতিক দলগুলো সেই জায়গায় সোচ্চারভাবে দাঁড়ায় না কেন? ওয়েল, এতদিন তো আমাদের যে সরকার, তাদের বর্তমান সরকারের সক্ষমতা কম, এবং রাজনৈতিক দল এবং আমাদের এই সরকারের ফর সাম রিজন রাইট সাইড অফ দ্য পলিটিক্সকে তাদের এগেইনস্টে যায়, কিছু করতে চায় না। এবং এটা একটা ভুল কাজ করেছে তারা কমপ্লিটলি। আমি খুব কঠোরভাবে সমালোচনার দিকে যাই না, কিন্তু এই কাজটা ভুল ছিল। দেখেন, একটা হচ্ছে কি আপনি একটা পলিটিক্যাল সাইডকে এম্পাওয়ার্ড করেন, ওয়ান থিং, আর আপনি বাংলাদেশের মেয়েদেরকে ভালনারেবল করতেছেন কিংবা উইক পিপলকে ভালনারেবল করতেছেন, এটা কমপ্লিটলি ডিফারেন্ট থিং। ওয়েল, আমি তো ছাপরিতুন নেশা বলি, সো আমাকে আপনার মনে হইতেই পারে যে আমি খুব অ্যান্টি উমেন। নো, আই এম নট। কিন্তু এটা একটা সিভিল রাইটস ইস্যু। আমাদের দেশে মেয়েদেরকে প্রপার জায়গায় পার্টিসিপেট করতে পারতে হবে, পাবলিক ডিসকাশনে পার্টিসিপেট করতে পারতে হবে। যে কোনো পাবলিক ডিসকাশনে পার্টিসিপেট করলেই মেয়েদের উপর যেই ধরনের সমালোচনার ঝড় বয়, এটা আনএক্সেপ্টেবল। এবং বেসড এই যে মেয়েটা পাবলিক স্পেসে আসলে পার্টিসিপেট করবে, কিভাবে করবে? রাজনৈতিক দলগুলিতেই তো এবার কথা ছিল যে মানে সংস্কার ইয়েতে যেটা বলা হচ্ছে যে 100-তে যাবে আসলে এখানকার সদস্য, সংসদ সদস্য, দলগুলোতে আসলে প্রেজেন্স থাকতে হবে নারীর, সম্ভবত সেটা 33%। সেখানে আমরা এগ্রি করে আসলাম, জি, কিন্তু আমি আসলে নির্বাচনে আমার নারী প্রার্থীই নেই। 3.3%, বিএনপি, জামাত 0, এনসিপিও বোধহয় ভেরি হোপলেস। এনসিপি একটু বেশি অন্যদের চেয়ে। সো কিভাবে? ইটস ভেরি হোপলেস অ্যান্ড খুবই বাজে অবস্থা। কিন্তু আমি একটা কথা বলি, আপনি যখন দেখবেন যে এলাকা ভিত্তিক ওই এলাকার মানুষ কাকে পার্লামেন্টে পাঠাতে চায়, রিগার্ডলেস অফ দ্য পলিটিক্যাল পার্টি, ওই লিস্টে আপনি খেয়াল করে দেখবেন যে মেয়েরা উপস্থিতি না। এটাও সত্য কথা। মানে মেয়েরা, আমি এটা বলতে চাইছি ক্লিয়ারলি, তারা ইলেকটোরাল প্রসেস এবং পলিটিক্সের, দেখেন ফেসবুকের পলিটিক্সকে আমি পলিটিক্স মনে করি না, এটা হচ্ছে কি জাস্ট ভার্চু সিগন্যালিং। কিন্তু অ্যাকচুয়াল পলিটিক্স, অর্থাৎ আপনি ওই এলাকার মানুষদের কাছে যাবেন, তাদের সাথে কথা বলবেন, এই ব্যাপারে মেয়েদের আগ্রহ কম। এবং ওই জায়গায় মেয়েদেরকে যেতে হবে। সরকারের কাজ হচ্ছে গিয়ে
ওখানে যাওয়ার যেই প্রতিবন্ধকতাগুলো আছে ওগুলোকে মিটিগেট করা। অর্থাৎ আপনি যে কথাটা বলছিলেন যে মেয়েদেরকে আক্রমণ করা যাবে না, ইয়েস, দ্যাট ইজ হোয়াট গভর্নমেন্টস শুড ডু, কিন্তু কাজটা মেয়েদেরকে নিজেদেরই করতে হবে। এখন আপনি যদি আমাকে বলেন যে মেয়েদের কি ওই সেফ জোনটা দেওয়া হয়েছে, দেওয়া হয়নি, আই এগ্রি। এবং ওই জায়গাটা আমাদেরকে খুব সিরিয়াসলি হ্যান্ডেল করতে হবে যে যেন মেয়েরা, একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে যেন পাবলিক ডিসকাশনে পার্টিসিপেট করতে পারে এবং যেন এই পলিটিক্যাল প্রসেসটার মধ্যে পার্টিসিপেট করতে পারে। এটা হাসাহাসির বিষয় না, এটা খুব সিরিয়াস একটা বিষয়। একদম একদম। যে একটা মফস্বল শহরের মেয়ে উইথ অল দ্য গুড ইন্টেনশনস সে পলিটিক্সে এন্টার করতে চায়, পলিটিক্যাল সিস্টেমের মধ্যে এন্টার করতে চায়, এবং করলে তার নিজের আত্মীয় স্বজন মনে করে যে তার বিয়ে হবে না। এই যে মাইন্ডসেট, এটা চেঞ্জ করার জন্য আমার কাছে মনে হয় যে বিএনপি অনেক কাজ করার বাকি, অনেক কিছু করতে হবে এবং অনেক অনেক জায়গায় ফর দ্য টাইম বিং আপনাকে প্রেশার ক্রিয়েট করতে হবে। তার মানে কি আমরা ধরে নিতে পারি যে এর সামনের দিনে বিএনপি তার দলটিতে আসলে নারী নেত্রী তৈরি করার জন্য এক ধরনের ভূমিকা রাখবে, বা নারী, আই হোপ, সার্টেনলি আই হোপ সো। মানে 3% ইজ নট অ্যাকসেপ্টেবল, লেটস এগ্রি। ভেরি আনফরচুনেট, ভেরি আনফরচুনেট। মানে যার চেয়ারপারসন আসলে একজন নারী। হ্যাঁ। বিএনপি জন্য সামনে কি কি চ্যালেঞ্জ দেখছেন সবচেয়ে বড় নির্বাচনের ক্ষেত্রে? নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে বিএনপির একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে যে তাদের যারা ভোটার, বিএনপির লোকাল যারা ভোটার, এদেরকে আপনার ভোট দেওয়া পর্যন্ত এটা কিন্তু একটা কাজ। এমন অনেক লোক পাবেন যে আপনাকে ভোট দিতে চায় কিন্তু আলটিমেটলি ভোট কেন্দ্রেই যায় না। তো এই যে কাজ করাটা, এটা একটা খুব খুব বড় চ্যালেঞ্জ, যে এনশোর করা যে আমার ভোটাররা ভোট কেন্দ্রে যাবে। আর এটাকে আমি এই কারণেই গুরুত্বপূর্ণ মনে করি যে আলটিমেটলি বাংলাদেশে, এটা আমার অভিজ্ঞতা, লেগ ওয়ার্ক যেই পলিটিক্যাল পার্টি সবচেয়ে বেশি করে সেই নির্বাচন জিতে। তারেক রহমান আসার পর পরিবর্তন হয় না এই পরিস্থিতি? হিউজ পরিবর্তন হয়েছে। মানে দের ইজ এ টাইড ইন ফেভার অফ বিএনপি। আচ্ছা, এই যে আমরা দেখছি যে তারেক রহমান আসার পর দলে দলে মানুষজন তারেক রহমানের সাথে দেখা করতে যাচ্ছেন, সৌজন্য সাক্ষাৎ করছেন, এবং আমরা দেখছি কবি সাহিত্যিক, সাংবাদিক, বিভিন্ন সেক্টর থেকে মানুষজন যাচ্ছে। এই যে ধারাটা, এই ধারাটার পরিবর্তন আসলে আমি যদি বলি একটা পরের জেনারেশন, এই পরের জেনারেশন হিসেবে তারেক রহমান কেন ধরে রেখেছেন? কেন সেই মানে অনেকের মধ্যে দিকে একটা শেখ হাসিনা ফ্লেভার, যে আগে যেরকম দল বেঁধে দেখা করতে যেত, মানে পার্টিজান, না, উনি একেবারে এরকম না। ইটস এ রং কম্প্যারিজন। উনি একেবারেই ওই ধরনের মানুষ না। উনি যদি ধরেন এটা নিয়ে সমালোচনা উঠে যায় যে আমরা তো একই লক্ষণ দেখতে পাচ্ছি না, ওনার মধ্যে একেবারে এই দায়টা কার? যারা আসছে তাদের, নাকি এখানে কোনো দায় না? এখানে কোনো দায় না। একটা কথা হচ্ছে যে ধরেন আপনার দেখা করার ইচ্ছা, অনেক মানুষ দেখা করতে চান এবং উনি কাউকে ডাকতেছেন না, কিন্তু হ্যাঁ, উনি অল্প কিছু গ্রুপকে, যেমন যারা গুম হয়েছে এদের সাথে এনগেজড হতে নিজে চেয়েছেন, এবং অন্য যারা আছে তারা অনেক ম্যাক্সিমাম পিপল তারা তার সাথে দেখা করতে চান। এখন হোয়াট উড ইউ ডু? আপনি যদি দেখা করতে না চান, আপনাকে বলবে যে উনি জনবিচ্ছিন্ন নেতায় পরিণত হয়েছেন। হ্যাঁ, আর যদি দেখা করতে চান তখন আপনি বলবেন হাসিনা হয়ে যাচ্ছে। না, সেটা তো খুবই ব্যক্তিগতভাবে দেখা হইতে পারে, ওয়াই দিস মিডিয়া এন্ড অল দ্যাট, এবং এটা খুব ব্যক্তিগতভাবেই তো হচ্ছে। ওনার অফিসে যান, মানে মানে এটা কি বলা যেতে, অফ দ্য রেকর্ড হইতে পারে। উনি কিন্তু অফ দ্য রেকর্ডই চান। যারা ছবি তুলতে চায় তারা ওটা অফ দ্য রেকর্ড রাখেন না। আচ্ছা, ওকে। আমরা একটা জিনিস দেখছি যে এবার একটু আমরা জামাতের রাজনীতি কেমন দেখছেন? নির্বাচনকে ঘিরে জামাত ঠিক কোন রাজনীতিটা করছে? সামনের দিনে তার কি রাজনীতি দেখতে পাচ্ছেন? ইটস এ ভেরি ব্রড কোয়েশ্চেন। মানে জামাতের রাজনীতি যদি আপনি খুব ফোকাস করে দেখেন, যে তাদের রাজনীতি হচ্ছে অ্যান্টি বিএনপি, একটা ন্যারেটিভ তৈরি করা, বিএনপি সব খারাপ, সুতরাং কোনো অপশন নাই, আমাকে ভোট দাও। কারণ তাদের হচ্ছে গিয়ে ওই ব্যাপারে খুব আগ্রহ, মানে ওকে ভোট দিও না, সবাইকে বাদ দিয়ে কাউকে ভোট দিও না, তাহলে আমাকেই ভোট দিতে হবে। এটা হচ্ছে কি তাদের যে পলিটিক্স এই মুহূর্তে। আমি কি করব, কি ডেলিভার করব, কারা আমার কাজ ডেলিভার করবে, এগুলো নিয়ে তাদের ফোকাস নাই। ছড়ানোর রাজনীতি দেখতে পান? হ্যাঁ, প্রবলভাবে। এবং এটা যদি ইলেকশনের আগে থাকে, ইলেকশনের আগে সবাই কম্পিটিং, দ্যাটস প্রবলি ওকে। কিন্তু এই খাইসলত যদি ইলেকশনের পরেও এটা জারি থাকে, তাহলে ইটস অ্যালার্মিং। কারণ অ্যালার্মিং ইন এ সেন্স, এইভাবে আপনি বাংলাদেশ চালাতে পারবেন না।
that this is a problem, huge problem. দোষারোপ না করে if you look at it, this is simply not tenable. আপনি 57% of your revenue budget আপনি বেতন debt servicing এর পিছনে ব্যয় করছেন. How would you run this country? So there needs to be a consensus about these things. যে আমি এখানে পলিটিক্স করব না. These are structural issues যেখানে আমাদের পলিটিক্স করার কোনো উচিত না, এবং এখানে আমাদেরকে স্ট্রাকচারাল ইস্যুতে বাইপার্টিজান সাপোর্ট খুবই দরকার। And what about এনসিপি? এনসিপির রাজনীতি কোথায় দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন? মানে ব্যাপারটা কিরকম যাহার এক্সিস্ট? আমি এনসিপি সম্বন্ধে কিছু বলতে চাই না। এটার কারণ আমি অনেক জায়গায় বলেছি যে এই ছেলেগুলোকে, বাংলাদেশের এই পুরা জেনারেশনটাকে আমি ভীষণভাবে ভালোবাসি, তাদের জন্যই আমি আজকে এখানে বসতে পারছি। এদেরকে নিয়ে ইন্ডিভিজুয়ালি সমালোচনা লস্ট, ইয়েস, এবং এইটা সিরিজ অফ রং ডিসিশনস, সিরিজ অফ ব্লান্ডার্স তাদেরকে এখানে এনেছে। এবং আমি কোনো কারোর ব্যক্তিগতভাবে কিছু বলতে চাই না, আমি নিকট ভবিষ্যতে তাদের জন্য কোনো সুসংবাদ দেখতে পাই না। তাহলে তাদের বিরুদ্ধে যে অভিযোগটা যে তারা যতটা নিজেদেরকে মধ্যপন্থার দল বলছিল, এনসিপি কি মধ্যপন্থার দল হতে পেরেছে? দেখেন, মধ্যপন্থা কিংবা এক্সট্রিমিস্ট এটা না ক্ষমতায় না গেলে বোঝা যায় না। মানে আপনার ক্ষমতায় থাকা লাগে, ক্ষমতায় থাকার পর, কারণ আপনি অনেক কথা বলতে পারেন কিন্তু আপনি কী করেন। যেমন আপনি যদি আওয়ামী লীগের কথা, শুধু কথাগুলো বিচার করেন, তাহলে আপনার তাকেও মধ্যপন্থার দলই মনে হবে, কিন্তু এটা কিন্তু পুরো কমপ্লিট মাফিয়া। তো ওই অ্যাক্টটা দেখতে হবে। তো এনসিপি এখনো ওই পর্যায়ে যায় নাই, কিন্তু তার উপরে যে ডানপন্থার তকমা লাগলো সেটা দে উইল হ্যাভ টু ডিল উইথ ইট। মানে দে আর নট ভেরি ওয়াইজ। মধ্যপন্থা আর ডানপন্থা আমার কাছে মধ্যপন্থাই মনে হয়। ভেরি ট্রিকি অ্যান্সার। আমার কাছে মধ্যপন্থাই মনে হয়, কিন্তু দে আর নট ওয়াইজ। এটা হচ্ছে সমস্যা তাদের, তাদের পলিটিক্যাল উইজডম নাই। আচ্ছা, শেষ করতে চাই উগ্রপন্থার উত্থান দিয়ে। মানে আপনি এই উগ্রপন্থার, মানে পন্থার আলাপে যেহেতু আছি আমরা, উগ্রপন্থার উত্থান কতটা দেখতে পান এবং এইটা আসলে জারি থাকবে কিনা? উগ্রপন্থার ডেফিনেটলি উত্থান হয়েছে। মানে কবর থেকে লাশ ওঠা যদি পুরাতে হয়, সেটা তো অবশ্যই উগ্রপন্থীদের বিজয়। দীপু দাসকে মেরে ফেলে পুড়িয়ে দেওয়া হলো। প্রথম আলো, ডেইলি স্টার, আপনি একটা পত্রিকা অপছন্দ করেন, দ্যাটস ফাইন, কেউ আপনাকে পিস্তল মাথায় রেখে ভালোবাসতে বলছে না, কিন্তু তাকে অফিস আপনি পুরাই দিচ্ছেন, ইটস এ ডিফারেন্ট ক্যাটাগরি। ইন্ডিকেটস যে আমাদের মধ্যে উগ্রপন্থার একটা সার্জ হয়েছে, নো ডাউট অ্যাবাউট ইট। নাও উগ্রপন্থার যেই কন্টেইন করার রাস্তা হচ্ছে রুল অফ ল। ইফ ইউ ব্রেক দ্য ল, ইউ উইল ফেস দ্য মিউজিক। এবং আমি আশা করব যে আগামীতে যেই মানে ক্ষমতায় আসুক, এই মব যারা ক্রিয়েট করে, যেখান থেকেই করুক, এদেরকে কোনো ধরনের ছাড় যেন না দেওয়া হয়। তার মানে হচ্ছে এই যে ইয়েস, আপনি যদি এটা আপনার ডিফেন্স না যে সবাই মিলে দীপু দাসকে পুরাই ফেলছিল তাই আমিও একটু পুরাই দিছি। নো, আপনি যদি দীপু দাসকে মারেন, এটার মধ্যে যদি 30 জন থাকে, 30 জনকেই আপনি খুনের সমান দায়ভার দিবেন। একটা লোককে আপনি মারতে পারবেন না, কারোর প্রাইভেট প্রপার্টি আপনি জ্বালাতে পারবেন না। অ্যান্ড দিস মেসেজ নিডস টু বি ভেরি স্ট্রিক্ট। যদি আপনি করেন, এর ফলাফল পাবেন না। এই ভোটের রাজনীতিতে সমর্থন টিকিয়ে রাখার জন্য তো আমরা আসলে ডানপন্থার দিকে ঝুঁকেছি। শেখ হাসিনার আমলে আমরা সেটাই দেখলাম। সামনের দিকের রাজনীতি কি সেটা হবে? কি মনে হয় যে ভোটের রাজনীতি, ক্ষমতায় থাকার ইচ্ছা, সমর্থনের ইচ্ছায় আমি আসলে সেদিকেই থাকবো কিনা? আমি পার্সোনালি হোয়াট আই বিলিভ যে বাংলাদেশের যে ডানপন্থার উত্থান, সেটা হচ্ছে সোসাইটি লেভেলে, কিন্তু পলিটিক্যাল লেভেলে বাংলাদেশের মানুষ ওইটার সাথে সবসময় কোঅপারেট করে না। তার মানে হচ্ছে কি এই যে একটা লোক মানসিকতায় ভীষণভাবে উগ্রপন্থী হতে পারে না, কিন্তু উগ্র ডানপন্থার উত্থানও তো আমরা সেই সময়ভাবেই দেখলাম। হ্যাঁ, উগ্র ডানপন্থী হতে পারে, কিন্তু সে ভোট দিবে একটা মধ্যপন্থী দলকে, কারণ ওই মধ্যপন্থী দলটার যেই ক্যান্ডিডেট সে লোকালি পাওয়ারফুল, সে তার বাসার সামনে রাস্তা তৈরি করতে সক্ষম, এই কারণে সে ওই লোকটাকে ভোট দিবে। কারণ আমাদের ধারণা, একটা খুবই ভুল ধারণা, আমাদের দেশের মানুষ
ডানপন্থা এবং বামপন্থায় বিভক্ত মানে কালচারালি বিভক্ত হতে পারে, কিন্তু সে যখন ভোট দেয় তার প্রাইমারি ক্রাইটেরিয়া হচ্ছে কি আমার লোকাল প্রবলেম কে সলভ করবে। এখন ওই কাজটা যদি বিএনপি করতে পারে তাহলে সে বিএনপিকে দিবে, যদি আওয়ামী লীগ করতে পারে তাহলে আওয়ামী লীগকে দিবে, যদি জামাত করতে পারে তাহলে জামাতকে দিবে। নাও যেহেতু আওয়ামী লীগ তো এখানে নাই, কথা হচ্ছে যে মোস্টলি বিএনপি এবং জামাতের মধ্যে যে লোকালি স্ট্রং মানুষ তাকেই ভোট দিবে। তাহলে আওয়ামী লীগের ভোটাররা এবার কাকে ভোট দিবে? আমার ধারণা নাই, তবে কেস বিএনপিকে দেওয়ার সম্ভাবনা আছে। এটার কারণ হচ্ছে গিয়ে কোনো স্পেসিফিক রিজন আমি বলছি না, বলছি যে দ্য ওয়ে অফ ডিডাকশন। মানে এনসিপিকে তারা, আমি প্রচুর আওয়ামী লীগের লোকজনের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি, এনসিপিকে তারা সহ্য করতে পারে না। হ্যাঁ, এই অভিজ্ঞতা সম্ভবত আপনারও হয়েছে। জামায়াতে ইসলামীকে তারা হিস্টোরিক্যালি মানে একটা, আওয়ামী লীগের তো একটা ধর্মীয় জজবা আছে, সেই ধর্মীয় জজবায় হচ্ছে গিয়ে জামায়াতে ইসলামী হচ্ছে গিয়ে অছুত। হ্যাঁ, কারণ তাকে কন্টেনশনের মধ্যে আমি আনবো না এই মানে আওয়ামী লীগারদের কাছে। তো বাদ থাকে বিএনপি, বিএনপিকে তারা পছন্দ করে না, কিন্তু এগেইন ওই লোকাল লেভেলে যদি আমাকে মানে ইনফ্যাক্ট সে বিএনপিকে সবচাইতে বেশি ঘৃণা করে, কিন্তু যেহেতু বাকি দুজন মন্দের মানে আরও আমার অবস্থা খারাপ করতে পারে, তো সুতরাং মন্দের ভালো হিসেবে এবার বিএনপিকে দিই। তো ওই সেন্সে আমার কাছে মনে হয় যে বিএনপি কিছু ভোট পেতে পারে, তবে গ্রেট মেজরিটি অফ দেম প্রবলি উইল নট ভোট। এগেইন গণভোট দিয়ে আপনি তাদেরকে দাওয়াত দিয়ে ডেকে আনছেন, 2টা ব্যালট পেপার যখন আপনি তাকে ধরায় দিবেন, আপনি তো তাকে ওই লেবেন চুস দিয়ে ডেকে নিয়ে আসছেন। গণভোটের লেবেন চুস দিয়ে আগে কি হতো, সে আসতোই না, এখন আপনি তাকে লেবেন চুস দিয়ে ডেকে নিয়ে আসছেন গণভোটে। ওকে তুই না ভোট দে, এখন তাকে আর একটা ব্যালট পেপার আছে। তা আগে যেই ভোটগুলো যে ভোট কেন্দ্রে আসতোই না তাকে আপনি একটা ইনসেন্টিভ দিচ্ছেন, ওকে তুই ভোট কেন্দ্রে আয়। অ্যান্ড এইগুলো আমাদের এনসিপি এবং জামায়াত ইসলামের বিশাল বড় বড় নেতারা এই সামান্য কমন সেন্সের বিষয়গুলো ভেবে দেখেন নাই, এবং যারাই এটা ভেবে দেখে বলতে গেছেন তারাই হয়ে গেছে দোসর। বাংলাদেশে তো এখন কিছু সেন্সেবল কথা বললেই দোসর, মানে এটা যে একটা ভ্যালিড পয়েন্ট অফ ভিউ ওইটা নিয়ে দুই দণ্ড কেউ চিন্তা করে না, সবাই 1 সেকেন্ডের মধ্যে জাজমেন্টে আসতে চায়, কিছু করার নাই। তাহলে আমরা গণতন্ত্রের পথে কিভাবে যাচ্ছি বা আদতেই কি যাচ্ছি এটা শেষ করতে চাই? অ্যাবসলিউটলি যাচ্ছি। আমি মানে আমাদের যে নির্বাচন হচ্ছে ডেমোক্রেসির ফার্স্ট স্টেপ, এবং আমরা ফার্স্ট স্টেপে কমিট করবো ইনশাল্লাহ 12 তারিখ। এবং আমার কাছে মনে হচ্ছে যে জবাবদিহিতার যে কালচার শুরু হয়েছে 5ই আগস্টের পরে, আওয়ামী লীগ আমল থেকে অনেক বেটার। আওয়ামী লীগ আমলে তো মানে পলক সবাই ছোট ছোট রাজা ছিল, এখন তো প্রত্যেকটা পলিটিক্যাল লিডার, জামাত বলেন বিএনপি বলেন, সে তো জনমতকে কেউ উপেক্ষা করে না, পারফর্ম করতে পারছে না কিন্তু কেউ উপেক্ষা করে না। হাসিনা তো জনগণকে 2 পয়সা দাম দিত না। এই দেশের মানুষের পলক বলেন, তারপর ওই যে ওই দাড়িওয়ালা লোকটার নাম কি জানি, ওই যে জেলে গেল, ওই যে টম ফোর্ডের সানগ্লাস গ্লাস পরেছিল, ওই দরবেশ, হ্যাঁ আচ্ছা, সালমান এফ রহমান। তো মানুষই মনে করতো না। আপনি কি সত্যি কথা বলেন, আপনি বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, কাউকে দেখছেন যে ওই লেভেলের ডিসরেসপেক্ট দিতে মানুষকে? সে তো 15 বছর ক্ষমতা ভোগ করে নাই, কিন্তু এখন কি দিচ্ছে? ওয়াই ডু ইউ থিঙ্ক যে এটা নাই হয়ে যাবে 12 ফেব্রুয়ারির পর? বাংলাদেশে 5ই আগস্টের আগের অবস্থা ফিরে আসবে না। গণতন্ত্রের পথে যদি আমরা হাঁটি, সেক্ষেত্রে নির্বাচনের পর আমরা শক্ত বিরোধী দল পাবো, এই চেহারা দেখতে পান? মানে আমার গণতন্ত্রের জন্য এটা অত্যন্ত জরুরি। আমি যেটাতে ভয় পাই, মানে অনেকেই বলেন যে বিএনপি ক্ষমতায় আসবে। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে লজিক্যাল ডিডাকশন বলে যে জামায়াত ইসলামী হবে গিয়ে বিরোধী দল। নাও যেই জায়গাটায় আমার চিন্তা, যে জামায়াত ইসলামীর যারা ক্যান্ডিডেট, এদের মধ্যে আমি দেখেন কেউ সৎ অসৎ এই তর্কে যাচ্ছি না, আমি বলছি যে এই ক্যান্ডিডেটদের মধ্যে লার্জ অর্গানাইজেশনে কাজ করা ক্যান্ডিডেট খুব কম। এটা কিন্তু ট্রিভিয়াল ইস্যু না। আমরা যদি সংসদীয় আমাদের একটা টার্গেট হচ্ছে গিয়ে একটি সংসদীয় কমিটিগুলোকে স্ট্রেংথেন করতে হবে, এবং এই জায়গাগুলো শুধু আপনি বলতে পারেন না যে আমি খুব সৎ, 5 ওয়াক্ত নামাজ পড়ি তাই আমি এই কাজগুলো ভালো করব,
নট নেসেসারিলি সো, কেউ কেউ হতে পারেন, কিন্তু ব্যাপারটা এত সহজ না। মানে আপনার একটা এক্সপিরিয়েন্স লাগে যে হাউ পাবলিক সার্ভিস ওয়ার্কস, লার্জ অর্গানাইজেশন কীভাবে কাজ করে। একটা জিনিস আপনার দেখলে প্রথমে মনে হবে যে দায়িত্ব অবহেলা, আপনি যদি একটু খুঁটায় দেখেন যে না, এটা দায়িত্ব অবহেলা না, একটা স্ট্রাকচারাল ইস্যু। তো এই ধরনের অনেক বিষয় আছে যেটা করার জন্য এমন গ্রুপ অফ পিপল লাগে আপনার যারা ওই ব্যাপারে কম্পিটেন্ট। নাও জামায়াতে ইসলামীর ক্ষেত্রে আমার যেটা ইস্যু সেটা হচ্ছে গিয়ে মিস্টার কাশেম। মিস্টার কাশেমকে চিনেন তো? কোন কাশেমের কথা বলছেন? উমা! কাশেম। ব্র্যান্ড কাশেম। তো ব্র্যান্ড কাশেমের কাজ কি? ব্র্যান্ড কাশেম বলছে যে আপনি যদি ব্র্যান্ড কাশেম হন অ্যান্ড তারপর যদি মিনিস্টার হন, দিনের বেলায় বলবেন আপনি যে আজকে আমার মন ভালো নেই, আর রাতের বেলায় বলবেন দেখো তোমরা যা ভালো মনে করো। তো এটাই হবে গিয়ে আপনার পলিটিক্স, যদি ইফ ইউ আর নট ভেরি কম্পিটেন্ট। এইভাবে আসলে একটা লার্জ অর্গানাইজেশন চলে না। ইউ নিড টু গিভ প্রপার লিডারশিপ। ওই ধরনের লোক আসলে আছে কিনা আই এম নট কনভিন্সড। মেবি দে হ্যাভ, কিন্তু লেটস সি। এগেইন আই এম নট এ সিনিক, আমি জাস্ট আমার ভয়ের কথাটা বলছি। আমি সমালোচনা করছি না, যে দেখা যাক যে কি হয়। এবং আমি এটাও এক্সপেক্ট করি না যে সব কিছু একদম সুন্দর মতন হয়ে যাবে, নো। বাট মুদ্রা কথা হচ্ছে যে আমরা একটা সিস্টেমের মধ্যে কমিট করব। অনেক ধন্যবাদ জনাব ফাহাম আব্দুল সালাম। আরও অনেক প্রশ্ন রয়ে গেছে আসলে, কিন্তু এত আর দীর্ঘ করতে চাই না আলাপ, তাই না? অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং চমৎকার আলোচনার জন্য। যে জায়গাটাতে শেষ করলাম যে আমরা সিনিক না হয়ে বরং ভবিষ্যৎটা সুন্দর এটা ভেবে আগাই, রাইট? এক্স্যাক্টলি, আমাদের সামনের দিন সুন্দর। একদম, ব্যালট আমাদের হাতে। সো আমাদের দিন সুন্দর করার দায়িত্ব আসলে আমাদের হাতেই। সেই ব্যালটটি আপনার হাতে, সেখানে আপনি নির্ধারণ করবেন আপনি আপনার দেশটি সুন্দর করতে চান কিনা, গণতন্ত্রের পথে হাঁটতে চান কিনা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।